সবার আগে একটু সহজে বলুন, হোয়াট ইজ নার্সিসিস্টিক অ্যাবিউজ? যে ধরনের নার্সিসিস্টিক অ্যাবিউসগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে গ্যাসলাইটিং। ধরো তুমি তোমার পার্টনারকে বললে যে তুমি তোমার সমস্ত বন্ধুদের সামনে তুমি এরকম আমাকে নিয়ে হাসাহাসি করলে যে হ্যাঁ ও তো কিছুই পারে না, শুধু এইটাই পারে, এটা ছাড়া কিছু পারে না। আমার না খুব খারাপ লাগলো, আমার খুব অপমানজনক লাগলো ব্যাপারটা। তখন হয়তো আমি উল্টে বললাম যে তুমি এত সেন্সিটিভ কেন। ভাবে ঘুরে গেল যে ওটা আলটিমেটলি দোষ হয়ে গেল কিন্তু তোমার। একটা হচ্ছে লাভ বম্বিং। আর প্রথম দিকে আমি তাকে এমন লেভেল অফ ভালোবাসা, অ্যাডমিরেশন দেখাবো না, টু গুড টু বি ট্রু। এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। একটা হচ্ছে ব্রেড ক্রাম্বিং। অল্প ভাষায় বলতে গেলে যে আমি কত কম ইনভেস্টমেন্টে রিলেশনশিপটা মেনটেন করতে পারি। যে নার্সিসিস্ট মানে আমরা জানি যে সেলফ সেন্টার, নিজেকে ভালোবাসে, নিজেকেই বোঝে, নিজে যা বোঝে সেটাই ঠিক। কোথাও গিয়ে তো আমরা সবাই বোধহয় নার্সিসিস্ট। অনেক নার্সিসিস্টিক লোকেরা তারা এরকম বলে থেরাপিস্টের কাজ করার জন্য থেরাপিস্টের আইকিউ তো আমার থেকে বেশি হতে হবে। আপনার কি মনে হয় যে এই জেনারেশনের মধ্যে থেকে বিস্ময় অনেকটা চলে যাচ্ছে এবং সেটা তাদের মেন্টাল হেলথের মধ্যে কি প্রভাব ফেলছে? মানে কি বলতো, ওই মোমেন্টটার সাথে থাকতে হবে। এখন কি কোনো মানুষ সেই মোমেন্টের সাথে থাকে? থাকার আগেই তো হচ্ছে ছবি তুলে এটা কোথাও একটা দিই, তাতে কটা লাইক করলো, কটা কমেন্ট করলো, তবে আমার ভালো লাগবে। 60s এর লোকে চিন্তা হচ্ছে আচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম বুক করবো কেন হ্যাঁ। না, ওটা আমার একটা কমফোর্ট জোন। কমফোর্ট জোন কেন? আমি ওখানে যাব, আমার ডাক্তার থাকবে, আমার নার্স থাকবে, আমাকে ফিজিওথেরাপির জন্য হাত পা গায়ে টিপে দেওয়ার লোক থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, আমার সুইমিং পুল থাকবে, আমার এতগুলো লোক থাকবে, আড্ডা মারবো। তো ভালো তো, মানে এতে ক্ষতি কি আছে যে আমি আমার বয়সী, মানে এটা ওই কমিউনিটি লিভিং। এই বহু ব্যবহৃত কথা যে আমি ট্রমাটাইজড হয়ে গেছি, ট্রমা, মেন্টাল ট্রমা, সেইটাকে আপনি একটু যদি সাইকোলজিক্যালি এক্সপ্লেন করেন। আমার বাড়িতে আমার মা বাবার মধ্যে দৈনন্দিন কলহ আমি দেখি, যেটা প্রায় শারীরিক অ্যাবিউসের পর্যায়ে প্রায়শই চলে যায়। আমি রোজ ডোমেস্টিক ভায়োলেন্স দেখছি আমার বাড়িতে। বা একটি বাচ্চা সে বারবার সেক্সুয়াল অ্যাবিউস ফেস করেছে। কিছু একটু বলুন না যে একটা এরকম কোনো কেস, মানে আপনি সকালে শুরু করেছেন, বিকেল হয়ে গেছে, এরকম লোকের সাথে কথা, এরকম কোনো হয়েছে? যে আমার সেশনগুলো প্রতি সেশন 50 মিনিটের হয়। যতক্ষণ না সে আমার সামনে আসছে আমি তো জানছি না। হ্যাঁ, তো সেটা সে যদি একটু সচেতন হয় বা সেলফ অ্যাওয়্যার হয় যে আমার কিন্তু ওপেন আপ করতে সময় লাগে, আমার একটা সেশন নিলে হবে না, তো আমি না জিজ্ঞেস করে দেখি না যে পরপর দুটো সেশনকে আমি নিতে পারি। এই যে একটা ঠিক করে দেওয়া বিউটি স্ট্যান্ডার্ড বাই মিডিয়া, এটা কতটা মানুষকে দুঃখ দিচ্ছে বা এই কম্পেয়ার করতে গিয়ে মানুষের মনে কতটা প্রেশার ফেলছে? যে কেউ মনেই করে যে আচ্ছা আমার নিজেকে ভালো লাগে আমার মাথা ভর্তি চুল আছে বলে, বা আমার হাইটটা এরকম বলে, বা আমি খুব ফিটনেস কনসিয়াস বলে কোনো কারণে তার তখন চুল পড়তে শুরু করলো, স্বাভাবিকভাবেই তখন তার সেটা একটা বিশাল বড় একটা আঘাত হয়ে দাঁড়াবে। মানে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যাওয়ালা দেশ, হ্যাঁ। সেখানে একাকিত্ব, হ্যাঁ। মানে এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার না? Irony সেইভাবে একটা, চিন্তা করতে তাই না? গেলে সায়নের দাদু যদি জানতো যে সায়ন একাকিত্ব, ওকে সকালবেলা ঘেটি ধরে পাতিপুকুর বাজারে ছেড়ে দিয়ে আসতো বা কোলে মার্কেটে, ভাই যা বিয়ে মজা কর। বন্ধুত্ব কর। Injection. আমি আর পডকাস্ট করতে পারবো না। কেন? না, পারবো না, পারছি না, পাচ্ছি না, প্রবলেম, পরেশানি, মানে আমি পাচ্ছি না, সব পি দিয়ে। হ্যাঁ, আর একটা জিনিস আছে না, ওর স্পেলিংটাও পি দিয়ে শুরু হয়। কেন শুরু হয়? কারণ ওই পিটা হচ্ছে প্রবলেম, সেটা যে সাইকোলজি। ও, ওটাকে আমরা মনে রাখতাম এই সময় জন্য খুব গুরুত্বপূর্ণ, যে পিসি চলো যাই, হ্যাঁ, তাই না? পিসি চলো যাই, বারবার মনে রাখতাম না পিসি চলে গেছে। আমি বলছি পি মানে প্রবলেম। না, আমরা অনেক ভনিতা দিয়ে শুরু করলাম, কিন্তু আদতে আমাদের মানুষের জীবনে এমন অনেক সময় অনেক রকম ফিলিংস আসে, যেগুলোর কারণ বা এই ফিলিংস থেকে কিভাবে বেরোতে হয় বা এই ফিলিংসটা কোথা থেকে আসছে, এর কোনো রকম এক্সপ্লেনেশন আমরা খুঁজে পাই না। আমাদের মনে হয় যে আমরা রেগে গেলাম কারোর ওপর, কিন্তু কেন রেগে যাচ্ছি? পরে হয়তো নিজেই গিল্ট ফিলিংয়ে ভুগি যে এটা কি আমি ছিলাম যে এইভাবে বিহেভ করলো। তো এরকম কিছুর কারণ আমরা যখন জানি না, তখন আমরা এটাও জানি না যে এইগুলো কি করে ঠিক করতে হয়। তো সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমাদের হিউম্যান সাইকোলজি সত্যি খুব জটিল একটা বিষয়। যেরকম আমাদের ফিজিওলজিতে যখন আমরা পেটে ব্যথা করে আমরা জানি যে কোনো পেটের ডাক্তারের কাছে যেতে হবে,
হাঁটুতে ব্যথা করলে আমরা জানি হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতে ব্যথা করলে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। বা ধরুন রাস্তায় পড়ে গেছেন, ব্যথা পেয়েছেন, ট্রমা, কেউ ঠাটিয়ে চড় মেরেছে, ট্রমা, আবার দেখছেন কেউ কিছুই বলেনি, তাতেও ট্রমা। মানে ফিজিওলজিক্যালি নয়, মেন্টালি ট্রমাটাইজড হয়েছেন। তো এই যত জটিল বিষয় যেটা বললো, বাবা একটু সোজা করে, আমি একদম সোজা করে বলছি যে যেরকম আমাদের শরীরের নানান অসুখ করে, যেগুলো আমরা ব্যথার মাধ্যমে হয়তো টের পাই, কিন্তু মনের ব্যথা গানে আছে, এই ব্যথা কি যে ব্যথা, আমরা বুঝতেই পারি না যে আদতে আমার মধ্যে কোনো সমস্যা রয়েছে। এবং সেই সব সমস্যার সমাধান যিনি এনে দেন, খুঁড়ে খুঁড়ে আপনাকে দেখে সমস্যাটা কোথায় যিনি বার করেন, সেরকমই একজন মানুষ আমাদের সাথে আজকে রয়েছেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, প্লিজ ওয়েলকাম অন্বেষা ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। এখন চারিদিকে সবাই মানে একদম পারফেকশনের যুগ, এবং সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়া আমাদের একটা বিউটি স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে। ছেলেদের ক্ষেত্রে তার মাথায় চুল থাকতে হবে, তাকে লম্বা হতে হবে, তার ভালো বডি থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে রোগা হতে হবে, ফর্সা হতে হবে। এই যে একটা ঠিক করে দেওয়া বিউটি স্ট্যান্ডার্ড বাই মিডিয়া, এটা কতটা মানুষকে দুঃখ দিচ্ছে, বা এই কম্পেয়ার করতে গিয়ে মানুষের মনে কতটা প্রেশার ফেলছে? সেটাই, মানে আমার মনে হয় খুব বেশি না, যদি আমার নিজের বাহ্যিক যে চেহারা, সেটার উপর যদি আমার সেলফ এস্টিম, আত্মবিশ্বাস বা মানে মর্যাদাটা অনেকটা নির্ভর করে, তাহলে সেটাতে অবশ্যই যখন কোনো চেঞ্জ হবে সেটা অ্যাকসেপ্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হয় না যে কেউ মনেই করে যে আচ্ছা আমার নিজেকে ভালো লাগে আমার মাথা ভর্তি চুল আছে বলে, বা আমার হাইটটা এরকম বলে, বা আমি খুব ফিটনেস কনসিয়াস বলে, কোনো কারণে তার তখন চুল পড়তে শুরু করলো, বা সে হয়তো আর ফিটনেসটার দিকে কোনো ইনজুরির জন্য বা কোনো কিছুর জন্য আর অত এনগেজ করতে পারছে না, স্বাভাবিকভাবেই তখন তার সেটা একটা বিশাল বড় একটা আঘাত হয়ে দাঁড়াবে আর কি। তো ওটাই আমার মনে হয়, ওই নিজেকে আমরা কিভাবে দেখি আর তার কতটা শুধু ওই বাহ্যিক চেহারাটার ওপরই নির্ভরশীল, সেটা বোধহয় খুব ইম্পর্ট্যান্ট আর কি। আর যেটা তুমি বললে না, ওই এখন এই সব কিছু ওই পারফেক্ট ভাবে করতে গিয়ে, মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে মেকআপের তো পয়েন্টটাই এটা যে আমার যেখানে খামতি আছে বা যেখানে মনে হচ্ছে যে কিছু একটা আছে, মানে কিছু একটা ডিফেক্ট আছে, আমি সেটাকে আরো মানে এনহ্যান্স করে দেখানোর চেষ্টা করছি। যদিও মেকআপের কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্টটা সেখান থেকে শুরু হয়নি না, এবার হচ্ছে খামতি বলে দেওয়াটাতেই আমার আপত্তি। হ্যাঁ মানে ওটাই, টাক কেন বিউটিফুল নয়? টাকও বিউটিফুল হতেই পারে, মানে আমাদের ফিল্ডে তো অনেকে আছেন যারা টাক মানে এটাকে খুব এমব্রেস করে নিয়েছেন, ওটা ওনাদের আইডেন্টিটির একটা পার্ট হয়ে গেছে। হয় না যে তাদেরকে টাক ছাড়া ইমাজিনই করা যায় না, মানে সে যদি এখন এক গাছা চুল নিয়ে বা মাথায় একটা উইগ লাগিয়ে আসে, বড় অস্বস্তি হবে, খারাপ ভালো লাগবে। আমি কেন ডিফেক্ট বলবো? না, ওটাই তো আমি মানে মেকআপের কিন্তু মেইন পয়েন্টটা ছিল আমার নিজের যেগুলো সুন্দর লাগে সেই সৌন্দর্যের জায়গাগুলোকে আরো এনহ্যান্স করা। কখনো কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গা থেকে তৈরি হয়নি যে আচ্ছা আমার মধ্যে কিছু খুঁত আছে, যে খুঁতগুলোকে চাপা দেওয়ার জন্য আমি মেকআপ করছি, ওই ব্যাপারটাই আর কি। যে কারণে দেখবে আমাদের কিন্তু হিন্দিতে বা সংস্কৃতে একটা ভাষা আছে না, শৃঙ্গার আর মেকআপের কিন্তু পার্থক্য এটাই। শৃঙ্গার কথাটার মানে হচ্ছে যে আমার যা ভালো আছে, আমার যে বিউটি বা এস্থেটিক্সটা, সেটাকে আরো কিভাবে এনহ্যান্স করা যায়। কিন্তু কি বলতো, মানে এখন তো তুমি যদি দেখো সোশ্যাল মিডিয়া খুলে দেখো, কেউ হয়তো নিজে বিশ্বাস করছে আমার বেশ নিজেকে ভালো লাগছে, কিন্তু আজকে আমার বেশ আমি নিজেকে নিয়ে না স্যাটিসফাইড, সেজে গুজে খুব খুশি, তার নিচেই দেখবে 10 জন কমেন্ট সেকশনে লিখে গেছে যে তুমি একটু রোগা হও, হ্যাঁ তোমার কিন্তু এটাতে ভালো লাগছে না, হ্যাঁ আর টাকটা কত বাড়বে, ভুঁড়িটা কত বাড়বে। তো এবারে ওখান থেকে ঢুকে গেল ব্যাপারটা, মানে ওইটাই আমরা বুঝি না যে অনেক সময় কি হয় না, মানুষ নিজের ডিসস্যাটিসফ্যাকশনটাকে কিন্তু প্রজেক্ট করে। আমরা এটাকে সাইকোলজির ভাষায় প্রজেকশন বলি, যে আমি নিজে হয়তো অনেক কিছু নিয়ে আমার ভেতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে, সেটা আমি প্রজেক্ট করছি সামনের মানুষটার ওপর। মানে এটা এই প্রবলেমটা আমার মনে হয় যে ব্যক্তির এটা হচ্ছে, তার নিজে এটা সেলফ রেকটিফিকেশন দরকার, যে না ঠিক আছে আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে এটাকে নিয়ে বিশেষ দেখবো না। অনেকে দেখে খুব সুন্দর দেখতে, জাস্ট তার নাকের এখানে একটা কালো আঁচিল বা একটা তিল, তো সে সেটাকেই দেখে, বাকিটা না দেখে। আবার অনেকে আছে যে পার্টিকুলারলি বিশেষ করে অন্য লোক দেখতে পাচ্ছে যে আমার থেকেও তো বেশি সুন্দর, কিন্তু একটা তো খুদ বের করতে হবে, তো সবই ঠিক আছে, কিন্তু ওই যে কালো চকচকে
তিলটা হ্যাঁ, কিন্তু ভীষণ বড় একটা টেন্ডেন্সি আপনি দেখবেন যে ধরুন আমার হয়তো একটা হীনমন্যতা কাজ করছে তাকে দেখে, তখন আমি ধরুন আমার সায়নকে দেখে বলে বাবা সায়ন কি কনফিডেন্ট, কি ভালো কথা বলে, এই বলে ওই বলে, কিন্তু আমার সেখান থেকে নিজের প্রতি একটা ইনসিকিউরিটি কাজ করছে যে আমি বোধহয় ঠিক কতটা ভালো পারি না। তখন হয়তো আমি ওর কাজের মধ্যে কিছুটা খুদ বার করলাম, ওর এই উচ্চারণগুলো ঠিক না, ওর এই ইংলিশটা একটু বেশি পাকাও করে বলে, এ করে বলে। এবার হচ্ছে আমরা আলোচনা করব মেন্টাল ট্রমা নিয়ে। হুম হুম আরে বাবা সেদিনকে এত হলো, হুম আমি হঠাৎ করে আসছিলাম, রাস্তায় একটা কিছু দেখলাম, হুম আমি ট্রমাটাইজড হয়ে গেলাম। হুম আমার মনে হয় ট্রমাটাইজড হলে সেই এইভাবে ট্রমাটাইজড কথাটাই বলতো না হুম হয়তো। হুম হুম তো আমরা এই বহু ব্যবহৃত কথা যে আমি ট্রমাটাইজড হয়ে গেছি, ট্রমা, হুম মেন্টাল ট্রমা, হুম হুম হুম। সেইটাকে আপনি একটু যদি সাইকোলজিক্যালি এক্সপ্লেন করেন। তো একটা হচ্ছে কি বলতো যে ট্রমা জিনিসটা কিন্তু ঘটনা নয়, মানে ইভেন্টটা ট্রমা নয়। সাইকোলজির ভাষায় সাইকোলজিক্যাল ট্রমা হচ্ছে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেই ইভেন্টটার জন্য, সেটা ট্রমাটিক হতে পারে কারোর কাছে, কি কারোর কাছে ট্রমাটিক নাও হতে পারে। যে ধরো আমার চোখের সামনে, মানে যেটা শুরুতেই তাহলে বলি যে সাইকোলজিক্যাল ট্রমা ইজ এ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা ব্যক্তিগত অভিজ্ঞতা। ফলে ধরো একই ঘটনায় একজন মানুষ ট্রমাটাইজ হতে পারে, একজন মানুষ একেবারেই ট্রমাটাইজ নাও হতে পারে। তো সেটা হচ্ছে একটা দিক। এবং আরেকটা দিক হচ্ছে আমার কখন মনে হবে যে এটা হয়তো সাইকোলজিক্যাল ট্রমায় পরিণত হতে পারে, যখন আমার এই মনে হবে যে ওই পরিস্থিতিটায় যে আমার ভেতরে কিন্তু এনাফ রিসোর্স নেই এটার সাথে মোকাবিলা করার, এটার সাথে মোকাবিলা করার যা রিসোর্স দরকার সেটা আমার মধ্যে নেই। হয় না আমরা কোনো সিচুয়েশনে হঠাৎ হতভম্ব হয়ে যাই, এতটাই মানে চমকে যাই যে ওটাকে কিভাবে মোকাবিলা করব, কিভাবে ফেস করব বুঝি না। তো সেইটাকেই বেসিক্যালি সাইকোলজিক্যাল ট্রমা বলে। এবার সাইকোলজিক্যাল ট্রমাটা কি ধরনের তার ভিত্তিতে আবার আমরা দুটো ভাগ করি, একটাকে বলে সিম্পল ট্রমা, আরেকটাকে বলে কমপ্লেক্স ট্রমা। সিম্পল ট্রমা হচ্ছে অনেকটা যেগুলো ডাক্তারবাবু উদাহরণ দিচ্ছিলেন সেই ধরনের পরিস্থিতি, যে একটু ধরুন যদি আপনি উদাহরণ হ্যাঁ দেন। হ্যাঁ, যে এই যে মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট, আমার চোখের সামনেই একটা অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, আমার খুব নিকটাত্মীয় হঠাৎ মারা গেলেন, বা আমি ধরো 7 বছর 8 বছর ধরে একটা স্টেবল রিলেশনশিপে আছি, সে হঠাৎ করে কোনো যোগাযোগ টোগাযোগ করা একেবারে বন্ধ করে দিল। তো এগুলো কি একদম ধরো একদম সাডেনলি হচ্ছে, একটাই ঘটনা, কিন্তু সেই ঘটনার কিন্তু বারবার পুনরাবৃত্তি ঘটছে না, সেটার একটা ক্লিয়ার শুরু আছে, ক্লিয়ার একটা শেষ আছে। বা ধরো কোনো ন্যাচারাল ডিজাস্টারও হতে পারে, যে বিশাল বন্যা হলো, হ্যাঁ, কোথাও এই যে ধস নামলো, বৃষ্টিতে ধস নেমেছে, কোথাও ভূমিকম্প হলো, এই ধরনের যে ইনসিডেন্টগুলো যেগুলো সিঙ্গেল ইনসিডেন্ট ট্রমা, একটাই ঘটনা, সেই ঘটনাটার একটা ক্লিয়ার শুরু আছে, ক্লিয়ার শেষ আছে, এগুলোকে আমরা বলি সিম্পল ট্রমা। মানে বিং আ ডেন্টাল সার্জন আমি একটা জিনিস বলতে পারি এই সাইকোলজির ব্যাপারে, হ্যাঁ হ্যাঁ মানে এরকম পেশেন্ট আসে হুম যারা নিজের দাঁতকে এবং মুখকে একদম নষ্ট করে ফেলেছে, অনেক বয়স হয়ে গেছে তার, তারা দেখা যায় 30-40 ইজ, কিন্তু সে নষ্ট কেন না, তার ছোটবেলায় একটা খুব একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল, তার হয়তো দাঁতের কোনো কিছু করতে গিয়ে তার খুব ব্যথা লেগেছিল, তো সে সেটাকে পুষে রেখে দেয়, একদম খুব একদম। কমনলি পায়। এবং হ্যাঁ, এটা যে কি অদ্ভুত, এবং তাকে একটা অদ্ভুতভাবে কাউন্সিলিং করতে হয়। কিরকম ভাবে কাউন্সিলিং করতে হয়, আমাদের তো একটা ফিজিক্যাল কাউন্সিলিং করতে হয়, মানে কিরকম, মানে তাকে বলতে হয় যে দেখো তুমি ব্যথা পেয়েছো, তোমার একটা ব্যথার হিস্ট্রি আছে, তুমি আতঙ্কিত, চলো তুমি আমাকে 10 সেকেন্ড সময় দাও, জাস্ট ইউ কাউন্ট 10, তার মধ্যে আমি তোমাকে একটা ইনজেকশন দেবো। তো তোমার ইনজেকশন দিলে তোমার প্রচন্ড ব্যথা লাগতে পারে, তুমি হাত পা চিৎকার করে তুমি চলে যেতে পারো, আর যদি তোমার ব্যথা না লাগে তাহলে তুমি আবার আমাকে 10 সেকেন্ড আরো বেশি সময় দেবে, আমি তোমাকে দেখাবো যে এটা পেইনফুল নয়। তো এই যে জিনিসটা আছে, মানে আর অনেকে আছে কি যে ওটা মনে রেখে দিয়েই ব্যথাটাকে পুষে সে তার নিজের ক্ষতি করে যাচ্ছে, কিন্তু সে কি করছে, সে ওষুধের দোকানে গিয়ে হাত পেতে ওষুধ পাওয়া যায়, ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছে, সে কন্টিনিউয়াস ব্যথার টেম্পোরারি ফিক্স যেটা বলে তখনকার মতো ঠিক করা। তাহলে চিন্তা করে দেখুন কোনো একটা সাইকোলজিক্যাল ট্রমা সেটা লং টার্মে তার শরীর খারাপের কারণ হয়ে যাচ্ছে, একদম মানে ফিজিওলজিক্যাল জায়গাতেও চলে একদম, মানে তখন দুটো রিলেট করে দুটো একসাথে কাজ করছে, এটা তো অবশ্যই আছে। আর যেটা আপনি বললেন না, এই যে এই আচরণটাও কিন্তু ট্রমারই বহিঃপ্রকাশ, মানে যেটা হয় ধরুন ইভেন ফর ফোবিয়া, হয় না, যে আমার কোনো কিছুর অতিরিক্ত ভয় আছে, তো আমার ন্যাচারাল ইনস্টিংক্ট কি কাজ করবে যে আমি সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করব, তাই না, যে আমার মানে ভিড়ভাট্টায় গেলেই আমার সাফোকেশন হয়, আমি ভিড়ভাট্টা অ্যাভয়েড করব, ওটাই আমার প্রথম ইনস্টিংক্ট কাজ করবে। কারণ আমি লাস্ট যখন ভিড়ভাট্টায় গেছি আমার একটা প্যানিক অ্যাটাক হয়েছে,
আমি এত দরদর করে ঘামছিলাম, এমন প্যালপিটেশন হচ্ছিল, আমার ফিল হচ্ছিল যেন একটা হার্ট অ্যাটাকই হয়ে গেল আমার। তাহলে ওই যে ওই পরিস্থিতিটার সাথে আমার, এটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন, একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন হয়ে গেছে। হয় না যে যে ধরো লাল রংটা একটা নিউট্রাল কালার হতেই পারে, হ্যাঁ, কিন্তু আমি যেদিন লাল রঙের একটা জামা পরেছিলাম সেদিন আমার সাথে রাস্তায় খুব খারাপ কিছু হয়েছে, আমি সেই লাল জামাটা পরাই বন্ধ করে দিলাম, কারণ ওটার সাথে একটা খুব খারাপ ঘটনা অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, যেটা হয়তো আমার খুব ফেভারিট জামা ছিল। তো এটা অ্যাভয়েডেন্স বিহেভিয়ারটা একটা খুব ন্যাচারাল ইনস্টিংক্ট যেটা কাজ করে ট্রমা হলে, এবং সেখান থেকে যে যে দেখবেন আমরা আর কোনো ডিসঅর্ডারের নাম না জানলেও এটা জানি যে ট্রমার সাথে রিলেটেড পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। একদম রাইট। সবাই এটা শুনেছে, আর কেউ শুনুক না শুনুক, আজকাল কোনো সিরিজে সিনেমায় আপনি দেখবেন যে কারোর কিছুটা ট্রমা হয়েছে, তার মানে এর পিটিএসডি আছে। আরেকটা যেটা অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লেক্স ট্রমা বলি আমরা সেটাকে, এবং সত্যি কথা বলতে গেলে এটা একটু বিতর্কিতও হতে পারে। আমাদের মতো দেশে কমপ্লেক্স ট্রমা অনেক বেশি কিন্তু আন্ডার রিপোর্টেড। হ্যাঁ, মানে কমপ্লেক্স ট্রমা কীরকম, যে ধরুন আমার বাড়িতে আমার মা বাবার মধ্যে দৈনন্দিন কলহ আমি দেখি, যেটা প্রায় শারীরিক অ্যাবিউসের পর্যায়ে প্রায়শই চলে যায়। আমি রোজ ডোমেস্টিক ভায়োলেন্স দেখছি আমার বাড়িতে, বা একটি বাচ্চা সে বারবার সেক্সুয়াল অ্যাবিউস ফেস করেছে তার জীবনে, হয়তো খুব খুব নিকট আত্মীয় কারোর হাতে, এবং এগুলো তো আরোই রিপোর্টেড হয় না, অনেক সময় বাড়ির লোকই চেপে দেয়, বা এই ধরনের বিশ্বাস সেই মানুষটার মনে ঢুকিয়ে দেয় যে সবাইকে তো তোমাকেই খারাপ বলবে, কেউ কিন্তু তোমার কথা বিশ্বাস করবে না, বা তুমি অ্যাটেনশন সিক করার জন্য এটা বানিয়ে বানিয়ে বলছো। তো কমপ্লেক্স ট্রমা কিভাবে আলাদা, যে এটা না দীর্ঘকাল ধরে চলতে পারে, এবং এটার কোনো ক্লিয়ার যাচ্ছে আজ এই ক্ষণে এই লগ্নে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, এরকম কোনো ক্লিয়ার শুরুও নেই এবং ক্লিয়ার শেষও নেই, এটা বছরের পর বছর চলতে পারে। হ্যাঁ, তো সেই জন্য না এটার প্রভাবটা আবার একটু অন্যরকম, যে আজকে ধরুন আমার কাছে যে ক্লায়েন্ট কমপ্লেক্স ট্রমায় ভুগছে বলে আসছে, সে এখনও হয়তো এই ট্রমার পরিস্থিতিটাতেই আছে, এবার তাকে ঠিক করাটা তো অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছি, এখন আমার অ্যাক্সিডেন্টের জন্য ফ্ল্যাশব্যাকস আসছে, কি আমি নাইটমেয়ার্স হচ্ছে, আমি রাতে ভালো ঘুমোতে পারছি না, দুঃস্বপ্ন দেখছি, এটা সেই পরিস্থিতিটা চলে গেছে, সেটা আর আসছে না। কিন্তু ধরুন আজকে যার বাড়িতে সে দৈনন্দিন জীবনে কোনো অশান্তি দেখছে, এবং সে জানে যে আমি আজকে থেরাপি সেশনটা করছি, তো গিয়েও আমায় দেখতে হতে পারে, সেটা থেকে ঠিক হওয়াটা তো অনেক বেশি মানে সমস্যার আর কি। তো ওই পিটিএসডিরও সেই কারণে, কেন এটাকে ক্ল্যারিফাই করলাম, পিটিএসডিরও না এখন দুটো বিভাজন আছে। আপনি এটা একটু সহজে বুঝিয়ে দিন, হোয়াট ইজ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার? তো পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রেও ওই যে দুটো ট্রমার কথা আমরা আলোচনা করলাম, তার বেসিসে দুটো বিভাজন আছে। একটা হচ্ছে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা সিম্পল ট্রমার কারণে হয়, সেক্ষেত্রে ওই যে একটা যেটা বড় সিমটম হচ্ছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, যে আমি যা কিছু ওই ঘটনাটার রিমাইন্ডার সেটাকে না খুব কনসিয়াসলি খুব সচেতন মনেই অ্যাভয়েড করব। যে ধরো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে অ্যাক্সিডেন্টের সময় আমি ড্রাইভারের পাশের সিটে বসেছিলাম, তো আইদার আমি গাড়িতে বসাই অ্যাভয়েড করব, নয় গাড়ির ওই সিটটায় পার্টিকুলারলি একেবারেই বসবো না, বসলে পেছনের সিটে বসবো, ওই সিটটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করব। তো অ্যাভয়েডেন্সের মাত্রাটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু অ্যাভয়েডেন্স বিহেভিয়ার এটার একটা পার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যে ধরো অ্যাভয়েড তো করছি, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু বারবার ওটা না লুপে চলছে, মানে এক্সপিরিয়েন্সিং যেটা বলে, যে ঘটনাটা হয়ে গেছে, কিন্তু ঘটনাটার পুনরাবৃত্তি আমার মাথার মধ্যে আমার মস্তিষ্কে বারবার বারবার ঘটছে, তাই আমি ওটা থেকে বেরোতে পারছি না। অ্যাট এনি স্লাইট রিমাইন্ডার যে আমি হয়তো এই একই রাস্তা দিয়ে যাচ্ছি, বা ওটার মতো দেখতে আরেকটা রাস্তা লাগছে, আমার মাথায় ওটা হঠাৎ করে চলে এলো আর কি। তো সেটা একটা পার্ট আছে। আরেকটা হচ্ছে যে এই যে যেটা বললাম, যে অনেক সময় ওই ফ্ল্যাশব্যাকস আসে, হ্যাঁ, যে হঠাৎ করে ওই ইনসিডেন্টটা যেন চোখের সামনে আমার ওই সিনেমার রিলের মতো হঠাৎ চলতে শুরু করলো, তো ওটা ভীষণ অসুবিধা তৈরি করে, যে আমি একটা কোথাও কাজ করছি, কিছু করছি, হঠাৎ ওটা চোখের সামনে আমার চলে এলো আর কি। নাইটমেয়ার্সও হয়, যে আমি রাত্রিবেলা ঘুমোচ্ছি, রাত্রিবেলা ঘুমের মধ্যে ওই ওই ঘটনাটাই দুঃস্বপ্নে দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছে। তো অনেক সময় তার সাথে অ্যাসোসিয়েটেড স্লিপ ডিস্টারবেন্সও হয়, যে ঘুমও ঠিকঠাক হয় না।
এ দেখো কি সাংঘাতিক জিনিস, যে ধরো কোনো একটা এই লিফটে ওঠার সময় একটা ট্রমা হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, তার পরের মাসে তার বর তাকে সারপ্রাইজ দিচ্ছে 36 তলায় ফ্ল্যাট কিনেছি, সে তো লিফটে উঠবে না, প্রতিদিন বউ 36 তলা সিঁড়ি দিয়ে উঠছে নামছে। ট্রমার কথা যখন বলছি, হ্যাঁ, একটা কথা এখন খুব ট্রেন্ডিং একটা টপিক, হুম হুম ইন্টারজেনারেশনাল ট্রমা। ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখছি হ্যাঁ, আমরা, হ্যাঁ, সবাই কথা বলছে এবং অনেক বিপরীতধর্মী কথাবার্তাও হচ্ছে। কারণ মানে আমি যদি এখন চ্যাট জিপিটিতে রিসার্চ করে সাইকোলজি নিয়ে কথা বলতে বসি, তো যা হবে কোথাও একটা গিয়ে মানে ট্রেন যারা নয়, পড়াশোনা না করে, তো একজন প্রফেশনাল ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে এটা জানতে চাই, হোয়াট ইজ ইন্টারজেনারেশনাল ট্রমা। হুম। আচ্ছা, আমি দুটো, একটা ম্যাক্রো লেভেলে বলছি, এটা মাইক্রো লেভেলে একদম, বলছি। হ্যাঁ, একটা হচ্ছে পার্সোনাল লেভেলে, ধরো এমন কেউ যে এসছে ইন্টারজেনারেশনাল ট্রমা নিয়ে, সেটা পরে আসছি। ম্যাক্রো লেভেলে যদি ভাবি না, এটা কিন্তু হয় গো, মানে ধরো একজন আছেন, মানে উনি হয়তো নাম শুনে থাকবেন, একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু ট্রমার এরিয়াতেই ওনার স্পেশালাইজেশন, ডক্টর গাবোর মাতে, ওনার এখন ভীষণ নাম ট্রমার ফিল্ডে। উনি বলেছিলেন যে এই যে ধরো এই যে হোলোকস্ট সার্ভাইভার যারা, যখন সেই নাৎসি রেভলিউশন হয়েছে, তখন যারা সেই হোলোকস্ট সার্ভাইভার, তাদের মধ্যে ভাবো, মানে কল্পনা করো কি পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে তারা গেছে। দেখা যাচ্ছে তাদের যারা ছেলে মেয়ে, তাদের মধ্যে সমস্যাগুলো এক ধরনের, তাদের যারা নাতনির যে জেনারেশনটা, তাদের মধ্যে কিছু সমস্যা কিন্তু সাংঘাতিকভাবে ফ্লেয়ার আপ করেছে, যেগুলো কিন্তু আগে ছিল না, যেমন এডিএইচডি, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এগুলো কিন্তু তাদের নাতিদের জেনারেশনে দেখা যাচ্ছে। তাদের ছেলে মেয়েদের জেনারেশনে হয়তো ডিপ্রেশন বেশি ছিল, অ্যাংজাইটি বেশি ছিল। তো এই ব্যাপারটা কিন্তু আছে। তো আমরা যদি আমাদের নিরিখেই ভাবি, ধরো আমরা যদি বাংলার নিরিখে ভাবি, আমরা পার্টিশন দেখেছি। মানে আমাদের জেনারেশনের ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদা জেনারেশনরা কিন্তু পার্টিশন দেখেছে। তারা ধরো তাদের ভিটে মাটি ছেড়ে এসে ইমিগ্রেন্ট হয়ে আবার এখানে একদম শূন্য থেকে শুরু করেছে। হ্যাঁ, এবার তাদের কাছে কিন্তু কোনটা নিড ছিল? সার্ভাইভ করতে হবে। তারা তাদের মানে ভাতের ফ্যান খেয়েও দিন কাটিয়েছে, এরকমও দিন হয়েছে যে হয়তো যখন মাইগ্রেট করছে তখন জুতোর শুকতলা চিবোতে চিবোতে এসছে খিদের চোটে। তারা কি মেন্টাল হেলথকে কখনো প্রাধান্য দেবে না, কারণ তাদের সার্ভাইভ করাটাই তাদের মোটো ছিল লাইফে। তাদের যারা ছেলে মেয়েদের জেনারেশন, তাদের মানে বিশ্বাসটা কি হবে যে আমি তো আমার থেকে কত কমফোর্টেবল লাইফ আমার ছেলে মেয়েকে দিচ্ছি, তাদের বেসিক্স নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে না, এদের আবার কিসের অবসাদ, এদের কিসের অ্যাংজাইটি। পরের জেনারেশনটা চেষ্টা করে গেছে আগের জেনারেশনের স্যাক্রিফাইস কম্প্রোমাইজের দাম দিতে। ফলে আমাদের মা বাবার জেনারেশনেও কতজন থেরাপিতে এসছে বলো, কতজন তাদের মানসিক জানতোই না, এবং তাদের ওটা প্রায়োরিটি তখন ছিল না। তাদের ছিল যে আমি এমন কিছু পাচ্ছি যেটা আমার মা বাবা পায়নি, আমাকে সেটার মূল্য দিতে হবে, আমাকে সেটার দাম দিতে হবে। তারা তাই ডিউটিফুল হয়েছে, রেসপন্সিবল হয়েছে, ফ্যামিলির প্রতি ডিউটিফুল হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে। তাদের পরের জেনারেশন, আমাদের জেনারেশন, এরা তখন যাচ্ছে এই যে অ্যাকিউমুলেটেড যে যত ট্রমা এবং এই যে ডিউটি, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এগুলো যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন বয়ে আসছে, এবং প্রত্যেক প্রজন্মই মনে করে আমি আমার মা বাবার থেকে তো বেটার মা বাবা হওয়ার চেষ্টা করেছি, আমি আমার মা বাবার থেকে আরও বেটার সুবিধে আমার ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেছি। তো এই একটা অ্যাকিউমুলেটেড ট্রমার জায়গা, কারণ আগের জেনারেশনেরগুলোতে এগুলো অ্যাড্রেস হয়নি। তো যে পার্টিশন ফেস করেছে, যে মাইগ্রেট করে এসছে, তার ট্রমা ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তার যখন প্রায়োরিটি অন্য কিছু ছিল, সে তো এগুলোকে অ্যাড্রেস করতে পারেনি। তো এইটা হলো ম্যাক্রো লেভেলে, যে ইন্টারজেনারেশনাল ট্রমা অবশ্যই ঘটে আমাদের মতো দেশে, তো অবশ্যই সেটার মানে প্রকোপ থাকবে। মাইক্রো লেভেলে কী বলতো, আমাদের কাছে যারা এখন আসে থেরাপিতে, আমরা না প্রায়শই এই কথাটা বলি যে তোমাদের মা বাবারা থেরাপিতে আসলে তোমাদের আসতে হতো না। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা ব্যাপার, যে এখন যারা আসে তারা কেন আসছে, তাদের বেশিরভাগ সমস্যাটাই তো হচ্ছে, ধরো আমরা তো সামাজিক জীব, তাই না? তো আমি একটা বাড়িতে আছি, সেই বাড়ির ছোটোবেলার মানে অভিজ্ঞতাগুলো, ছোটোবেলার এনভায়রনমেন্ট, সব কিছুই তো আমাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে। হ্যাঁ, তো তারা যেহেতু আসেনি, তাদের অনেক সমস্যা, সেগুলো কিন্তু আমি তার উইটনেস হয়েছি। হ্যাঁ, ফলে তারা যেটা আসছে সেটা কিন্তু শুধু কি তাদের সমস্যা তা তো না, মানে তারা চোখের সামনে যে তাদের মা বাবা, তাদের দাদু দিদার সাথে মা বাবার সম্পর্ক,
যেগুলো দেখে এসছে সেই সব কিছুর কিমিউলেটিভ এফেক্টটা নিয়েই তো তারা আসছে থেরাপিতে, ফলে সেটাও একটা দিক আছে। তো অবশ্যই আছে, এটা হয় এবং এটার এক একটা জেনারেশন এক একভাবে প্রকাশ পায়। এখন হয়তো আমরা এটা নিয়ে বেশি কথা বলছি, হুম। আগে কথা কম বলতাম। আর এই। যেহেতু আপনি জেনারেশনের কথা বললেন, তো হ্যাঁ। এই মুহূর্তে যেই ট্রেন্ডিং জেনারেশন হুম। জেনজি, তাদের হ্যাঁ। মধ্যে আপনি অ্যাওয়ারনেস বা কতটা ইন্টারজেনারেশনাল ট্রমার ব্যাপারটা দেখতে পাচ্ছেন? দেখো, কেউ কেউ সার্ভাইভ তো করছে, আবার কি বলতো আজকাল যেটা একটা আমরা জিনিস দেখি কি বলতো, লেবেল জিনিসটা না এখন বড় বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ফলে ধরো আজকাল তো আমরা সবাই, ডাক্তারবাবু আরো ভালো জানবেন, আমরা তো নিজেরাই ডায়াগনোসিস নিয়ে চলে আসি না। আমি নিজেই হয়তো গিয়ে বললাম যে ডাক্তারবাবু আমার মনে হচ্ছে আমার কিন্তু এই দাঁতটার এই আছে, এটা আরসিটি করতে হবে হ্যাঁ, কারণ আমি নিজেই চ্যাট জিপিটি ঘেটে আমি বার করে নিয়েছি। এবার দেখুন, আমি গুগল ঘাঁটি আর চ্যাট জিপিটি ঘাঁটি, সবেরই কিন্তু ধরুন আমার চোখটা কোন দিকে পড়বে তার উপরে নির্ভর করে। এবার যে ভীষণ অ্যাংশাস একজন মানুষ, সে হয়তো দেখলো তার কোনো একটা পসিবিলিটি ক্যান্সারও লেখা আছে, তার সবচেয়ে আগে চোখটা গিয়ে পড়বে ওখানে যে আমার ক্যান্সার হয়নি তো, বা স্কিনের একটা কোনো ইস্যু আছে, এটা সোরিয়াসিস নয় তো, এটা সেতি নয় তো, এটা থেকে যাবে না তো। তো এইভাবেই তো আমরা অপারেট করি। ফলে এখনকার যে জেন জি, তার দুটো তিনটে দিক আছে। সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা কিন্তু একটা এক্সপ্লয়টেটিভ টেন্ডেন্সি আমরা দেখছি বেশি, বুঝতে পারছেন, যে একটা সিস্টেম, এটাতে হেলথ সিস্টেমের ব্যাপার আছে, ওরা খুব সচেতন যে এটার কিছু দিক আছে যেগুলোকে আমরা কিন্তু নিজেদের কারণে ব্যবহার করতে পারি। আচ্ছা, বুঝতে পারছো, যে ধরো আচ্ছা মেন্টাল হেলথের জন্য লিভ নেওয়া, এবার মেন্টাল হেলথ লিভটা তো মেন্টাল হেলথের সত্যিই যারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য, কিন্তু অনেকে নিশ্চয়ই যে কোনো ক্ষেত্রেই, মানে এটা তো প্রত্যেক ফিল্ডের ক্ষেত্রেই সত্যি, যে কেউ কোনো একটা মানে সুবিধেকে ইউজও করতে পারে আবার মিস ইউজও করতে পারে। ঠিক ঠিক। তো যত মানুষ সচেতন হচ্ছে, ইউজ করার যেমন একটা ক্যাটাগরি আছে, আবার মিস ইউজ করার একটা ক্যাটাগরিও আছে। হ্যাঁ, সায়েন্সের প্রোগ্রেসের সাথে দেখেছি যে হ্যাঁ, হ্যাঁ। আমাদের মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, মানুষের জীবন বাঁচাচ্ছে, অ্যাটম বোমও আবিষ্কার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সো যে কোনো যেভাবে ইউজ করবে যেভাবে তুমি, ইউজ হ্যাঁ, করবে। তো সেটা একটা দিক। কিন্তু হ্যাঁ, এরা অনেক বেশি সচেতন। আমি বলবো এদের ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ম্যাচিউরিটি অনেক মানে অ্যাডভান্স স্টেজে হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের হতে হয়তো অনেক দেরি হয়েছে। যে আজকে তুমি যদি একটা 16 বছরের মেয়ের সাথে কথা বলো, সে তার মেন্টাল হেলথ সম্পর্কে যতটা অ্যাওয়্যার, এখন 16 বছরের একটা বাচ্চা বা ফর এক্সাম্পল 12 বছরের একটা বাচ্চাও মানসিকভাবে অনেকটা ম্যাচিওর। তার মানে কোথাও গিয়ে আমরা জানি যে বাচ্চাদের বিউটিটাই হচ্ছে ইনোসেন্স, বিস্ময়। যেমন আমার নিজের ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় বলি, যেন আমার মধ্যে থেকে কখনো বিস্ময় না হারিয়ে যায়। আপনার কি মনে হয় যে এই জেনারেশনের মধ্যে থেকে বিস্ময় অনেকটা চলে যাচ্ছে, এবং সেটা তাদের মেন্টাল হেলথের মধ্যে কি প্রভাব ফেলছে? বিস্ময় জিনিসটা সত্যি অনেকটা চলে গেছে। বিস্ময় আসে মানুষের মাঝখানে না, ফোন চলে এসেছে। আচ্ছা, বিস্ময়ের একটুখানি ইংরেজিটা বলে দিই, না হলে জেনজিরা হয়তো বুঝতেই পারবে না। ওয়ান্ডার বা ও বলে অনেক ও, সময়। ও হ্যাঁ, factor। আমি ও এতটা factor, বাস, মানে বাস। এতই মানে আমি সেটা দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলাম আর কি, ওই মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার। এটাকে ও বলে, মানে এগুলো কিন্তু পজিটিভ ইমোশন। মানে বাংলা একটা কথা ছিল, থ হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখে থম হ্যাঁ, মেরে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই ব্যাপারটা আর কি। তো ঠিকই বলেছো, সেন্স অফ ওয়ান্ডারটা কমে গেছে, কিন্তু ওই সেন্স অফ ওয়ান্ডার বলো বা এই যে মুগ্ধ হয়ে যাওয়া বা ইয়ে হয়ে যাওয়া, সেটার না আরেকটা দিক হচ্ছে যে তার জন্য তো একটু মানে কি বলতো, ওই মোমেন্টটার সাথে থাকতে হবে। এখন কি কোনো মানুষ সেই মোমেন্টের সাথে থাকে? থাকার আগেই তো হচ্ছে ছবি তুলে এটা কোথাও একটা দিই, তাতে কটা লাইক পড়লো, কটা কমেন্ট পড়লো, তবে আমার ভালো লাগবে। আমার আজকে আমার মানে আমি আজ আমার পার্টনারের সাথে ভালো কোথাও বেড়াতে গেছি, সেখানে সূর্যাস্তটা দেখতে খুব ভালো লেগেছে, সেইটা একরকম। সেই মোমেন্টটা কিন্তু তাহলে আমার মাথাতেই আসবে না যে আরে আমাকে এই মুহূর্তেই এটা ছবি তুলে বা লাইভ করে এক্ষুনি দিতে হবে আর কি। কিন্তু আমার যদি ফোকাসটা এটাই থাকে যে আচ্ছা দেখবেন এখন না এটা খুব কমন হয়ে গেছে, দুজন পার্টনার পাশাপাশি বসে আছে, দুজনেই নিজের নিজের ফোনে ব্যস্ত, সামনে হয়তো একটা দারুণ সিনিক বিউটি, দুজনেই নিজের নিজের বন্ধু, নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় সেটা একে অপরকে ট্যাগ করে হোক, তারপরে সেটার কতজন তাহলে ভিউয়ারশিপ বাড়লো, সেটা নিয়ে অ্যাকচুয়ালি কনসার্ন বেশি, রাদার দ্যান যে আচ্ছা এই এই জায়গাটা কি সুন্দর বা এটা দেখতে কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে। এই মোমেন্টটাকে যতটা সম্ভব ওই বলে না সেভার করা, বা এই ইংরেজিতে একটা কথা বলে না যে যতটা চেরিশ করা যায়, সেভার করা যায়, ওটাতে তো ফোকাস নেই।
তাহলে ওয়ান্ডারের ব্যাপারটা আসবে কোথা থেকে? যে আমি স্টোরি করে কতক্ষণে দেবো দেবো, এবং তার কত ভিউয়ার হবে, কটা লাইক হবে, কটা কমেন্ট হবে, তার বেসিসে তখন আমার ভালো লাগবে যে আচ্ছা এটাতে হলো, এটাতে এরকম দেখেছে, এটা বেশ অন্যরকম হয়েছে, এটার ফ্রেমিংটা ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক হ্যাশট্যাগুলো ঠিকঠাক পড়েছে কিনা, কতজন লোককে আমি ট্যাগ করলাম, যাদেরকে ট্যাগ করলে আমার ভিউয়ারশিপ বেশি হবে, ফোকাসটা ওটায় কোথাও একটা হয়তো বেশি হয়ে যাচ্ছে। এই ভিউয়ারশিপ বেশি বললো বলে আমার মনে পড়ে গেল সায়ন, এদেরকে একটু বলে দাও সাইকোলজিক্যালি আমরা কতটা আমরা প্রচন্ড না, আমরা ওই শব্দগুলো ব্যবহার করবো না, আমাদেরকে একটু ফ্যাক্টর করে দিন প্লিজ। আমাদের একটা সাবস্ক্রাইবার হলেও বিশ্বাস করুন আমরা আমাদের প্লিজ অতে থামবেন না, অবশ্যই দীর্ঘ চন্দ্রবিন্দু অব্দি যাবে না, চন্দ্রবিন্দুতে যাবে না, ওটা তো মানে ওরা আবার বাজিয়ে দেবে, নইলে আমাদের বাজিয়ে দেবে। তবে ম্যাম একটা কথা তো মানবেন যে হ্যাঁ। খাবারের সাথে একটা ডিরেক্ট মুডের সম্পর্ক রয়েছে। একদম। এতক্ষণে ঠিক লাইনে এসছে। এটা সাইকোলজিক্যালি ম্যাম এক্সপ্লেন করুন। ম্যাম খাবার খেলে বিভিন্ন দেখেছি যে খাবার খেলে এমনকি আমি দেখেছি যে খাবারের ছবি দেখলো, আমার এটা ব্যক্তিগতভাবে হয়, আমার অনেক ফ্রি পাস টাইমের মধ্যে আমি দেখি মোবাইলে আমি খাবারের ছবি দেখে যাই, অনেক সময় আমি বিভিন্ন ডেলিভারি অ্যাপ খুলে আমার আশেপাশে নতুন কি কি রেস্টুরেন্ট রয়েছে, নতুন মেনু আমি ডিসকভার করি, এটা আমার একটা হবির মধ্যে পড়ে। বলে যে গুড ফুড মানে গুড মুড, হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনি একটু সাইকোলজিক্যালি ওটা তো খুব বেসিক, মানে ধরুন এইগুলো কিন্তু বরঞ্চ আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে। যেদিন আমার ঘুমটা বেশ ভালো হলো, পরের দিন মনটা একটু ফুরফুরে থাকবে, বা আমি একটু ভালো খাবার খেলাম, এবং খাবারেরও দুটো ক্যাটাগরি আছে দেখবে, যেদিন খুব ক্লান্ত, হ্যাঁ খুব এক্সস্টেড, সেদিন কিন্তু তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না, সেদিন কমফর্ট ফুড তোমার যেটা, সেটা যাই হোক, আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত হোক কি ডিম সেদ্ধ ভাত হোক, কি তোমার যেটা কমফর্ট ফুড তোমার সেটা খেতে বেশি ইচ্ছে করবে। কিন্তু যেদিন তুমি একটু এই মুডটা অফ লাগছে, বা একটু মনে হচ্ছে মানে এটা ওই বিঞ্জ ইটিং যেটা বলি আমরা আমাদের ভাষায়, বা মুড বেসড ইটিং, যে মন ভালো হলে একরকম খাওয়া, হ্যাঁ আবার মন খারাপ হলে একরকম খাওয়া, হ্যাঁ তো বা কোনোদিন দেখবে রাতে ঘুম ঠিকঠাক হয়নি, তার পরের দিন খাওয়ার এবং স্টিমিউলেন্টের চয়েস অন্যরকম হয়ে যায় কিন্তু, হ্যাঁ তো এই যে এইটা তো আছেই। আর এখন তো বলেই যে গাট ইজ সেকেন্ড ব্রেন, একদম তো এই কথাটাও বলে, যে কারণে দেখবে আজকাল এই দাঁতের কথাটা মাঝখানে হচ্ছিল বলে আমি সেটাতেও আসবো। এই যে এখন অনেক সময় কিন্তু কোনো অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল ইস্যু থেকে সেটা ক্রনিক জায়গায় গিয়ে সেখান থেকে কিন্তু গাট ইস্যু হচ্ছে কিছু। যেমন ধরো এই একটা খুব কমন আজকাল আমরা দেখি ইরিটেবল বাওয়েল সিনড্রোম, মানে ওই ঘন ঘন বাওয়েল মুভমেন্ট হয়, খাবার পরেই আমার মনে হচ্ছে বাথরুমে যেতে হবে, আমার বোধহয় মোশন হবে আর কি, হ্যাঁ এবং হয়ও, এবং আমরা মনে করি শুধু সে ওটাই প্রবলেম তা না, ইরিটেবল বাওয়েল সিনড্রোমেরও আবার তিনটে ধরন আছে, একটা হচ্ছে লুজ মোশন বা ডায়রিয়া টাইপ, একটা কনস্টিপেশন টাইপ, একটা আবার মিক্সড, তিন রকম আছে, হ্যাঁ তো এটা ইট ইজ অ্যাকচুয়ালি ক্রনিক অ্যাংজাইটি কন্ডিশন। হ্যাঁ ম্যাম, আমি দেখেছি কোনো বড় পরীক্ষার আগে বা কোনো একটা আমি স্টেজে উঠবো তার আগে আমি দেখেছি সত্যি টেনশন হয়, আর তারপর সত্যি আমার বাথরুমে যেতে হয়, পটি পায়, মানে দেখবে এক একজনের এক এক রকম, কারো বমি পায়, কারো দেখবে মানে একদম খাবার হজম করতে পারে না, তারা একদম মানে প্রেফার করে যদি কোনোদিন পরীক্ষা থাকে সেদিন খুব হালকা পেটে যাব, বেশি কিছু খাবো না, কারণ আমি খাবার হজমই করতে পারবো না। হ্যাঁ আবার এই কারোর এইটা হয় যে হয়তো পরীক্ষার কদিন আগে থেকে আমার একদম সেই আইবিএস এর জন্য সেই লুজ মোশন চলছে তো চলছেই, এরকম ব্যাপার। তো এইটা তো একটা গাট এবং ব্রেনের একটা সাংঘাতিক মানে ইয়ে আছে আর কি, কানেকশন আছে। হ্যাঁ আমার না একটা ইন্টারেস্টিং দাঁতের গল্প মনে পড়লো আপনি বলছিলেন বলে, আমি না এরকম একটা কেস দেখেছি জানেন, অ্যাংজাইটি থেকে কি হয়েছে না, চোয়ালটাকে এরকম শক্ত করে বন্ধ করে রাখতে 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 সমস্ত দাঁতগুলো নড়ে গেছে। এটা না, এটা খুব কমন একটা প্রবলেম, এই ব্রাক্সিজম। ব্রাক্সিজমটা কিরকম হয়, ধরুন এরকম ব্রাক্সাস আছে, মানে ব্রাক্সিজম মানে দাঁতে দাঁত এরকম করে দাঁত চিপে পড়ে আছে আমরা বলি, তো ব্রাক্সিজমে এরকম হয় যারা রাত্রেবেলা ঘুমানোর সময় দাঁতে দাঁত ঘষে, তো তার কারণ অনেক রকম হতে পারে, কিন্তু অনেকে আছে দেখবেন যে ধরো না দাঁতে দাঁত চিপে, এই কথাটা আছে সহ্য করার ক্ষেত্রে দাঁত চিপে সহ্য করা, বা দাঁতে দাঁত, অনেকে দেখবেন যখন খুব মানে স্ট্রেসফুল একটা সিচুয়েশন বা যদি কোনো এরকম একটা সিচুয়েশন আছে তখন না সে না ধরো না দাঁত কিরমির করছে, বলে না এইটা করে হয়তো তার টেনশনটাকে সে একটু মানে ব্যালেন্স করার চেষ্টা করছে, অথবা তার এটা একটা হ্যাবিট হয়ে গেছে, বা রাগের ক্ষেত্রে এইটা একটা না একটা মারাত্মক একটা ডেট্রিমেন্টাল এফেক্ট আছে দাঁতের। যদি হয় তখন আমরা কিন্তু আমাদের কিছু ডিজিজ আছে, ডেন্টিস্ট্রিতে কিছু ডিজিজ আছে যেটা আমরা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই, কিন্তু আমাদের দেশে না এটা একটা বড় মানে কি বলবো প্রবলেম, যে একটা ডেন্টাল সার্জন হঠাৎ করে
একটা লিখে সাইকিয়াট্রিস্টের কাছে কেন পাঠিয়ে refer দিচ্ছে করছে? ভাববে দাঁত- setting আছে হ্যাঁ, আপনাদের। দাঁত দেখাতে, হ্যাঁ সেটিং ভাবে আছে তো ঠিক অনেক সময় আছে। হ্যাঁ মানে তাকে যেন অ্যাজ ইফ আমি অপমান করছি, হ্যাঁ, মানে হ্যাঁ, as if- হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এটা না কতটা মানে ইটস রিলেটেড, কেন হুম, আপনি এক্ষুনি যে জিনিসটা বললেন হুম, এক্স্যাক্টলি। হুম, তো এতে কি হয়, একটা মেন্টাল স্ট্রেস, হুম, সেখান থেকে একটা মাসলের স্ট্রেস, stiffness, এই দুটো constriction, মাসল খুব হ্যাঁ, সাংঘাতিক মাসল আমাদের, হ্যাঁ, মাসল হ্যাঁ, অফ ম্যাস্টিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাসেটার, হ্যাঁ, তারা প্রচন্ড শক্তি দিচ্ছে এবং দাঁতগুলোকে সব সময় আমি ঘষছি, হুম, হুম, তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে দাঁতটা ক্ষয়ে যাবে হুম, আর আস্তে আস্তে দাঁতের মোবিলিটি আসবে, একটা সময় আসবে সেটা একটা মানে ভয়াবহ অবস্থা আসে, যেটা ডেন্টাল সার্জনকে ট্রিট করতেও খুব প্রবলেমে পড়তে হয় যখন সব কোটা দাঁতই ইনভলভড হয়। হ্যাঁ। আর তার সাথে এই যে দুটো জয়েন্ট দেখছেন, এই দুটো জয়েন্টও ইনভলভড হয়। তো টেম্পোরোম্যান্ডিবুলার ডিসফাংশন সিনড্রোম বা টেম্পোরোম্যান্ডিবুলার এই যে ডিসঅর্ডার, অনেক ক্ষেত্রেই বিদেশে এটা খুব কমনলি হয় যে কোনো মানে সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হয় যে তার মেন্টাল এই যে যদি কোনো কিছু থাকে তাহলে সেইটারও তারা যেন অ্যাড্রেস ব্যালেন্স করা করে দেয়। দরকার, নয়তো তো চলতে থাকবে এটা। না হলে হয়তো তিনি ঠিক করে দিলে আবার সেই হ্যাঁ, দাঁতে দাঁত আবার বসছে। হলো, হ্যাঁ, সেটাই। যাই হোক ম্যামের মুডটা একটু ঠিক করি আমরা। হ্যাঁ, দাঁতের কথা এলো, খাবারের কথা খাবারের এলো, কথা এলো, আর- মুডের কথা এলো, ঠিক। তো ম্যামের মুডটা একটুখানি আমরা ঠিক করে দিই। ম্যামের জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। এই যে এই যে এই যে, আরে তুমি কোথায়, এই তো ম্যাম, আপনি দেখতে পাচ্ছেন এইখানে ম্যামের রান্নাঘরের জন্য দারুণ দারুণ রান্না করার জন্য সমস্ত সামগ্রী রয়েছে এবং তার সাথে রয়েছে আইকনিক মেরা পেয়ার শালিমার নারকোল তেল। না এটা কিন্তু you. সত্যি সত্যি দিচ্ছি, হ্যাঁ বলে দেবেন। রাখি পাশে। একাকিত্ব হুম, আর একা থাকা, হুম, এই দুটোর মধ্যে তো একটু পার্থক্য আছে। নিশ্চয়ই। ডাক্তারবাবু যেটা বলেন এটা গুলিয়ে ফেলাও রয়েছে। হুম, একা থাকা মানে কি একাকিত্ব? একদমই না। মানে অনেকের সাথে থাকলেও একাকিত্ব কাজ করতে পারে। হ্যাঁ, সেটাই তো বরঞ্চ মানে একাকিত্ব, solitude। তাই না? হ্যাঁ, সলিটিউডটা তো বাই চয়েস, হ্যাঁ, এবং সলিটিউডটা সবাই যে খুব ফিল করে তাও না, হ্যাঁ, যে সলিটিউডটা ফিল করতে পারে এবং সলিটিউডটাকে ট্রেজার করে বা চেরিশ করে, সে তো সময় খুঁজে নেবে যখন সে শুধু একাই নিজের সাথে নিজে কাটাতে চায়, এবং সেটা দরকার, মানে প্রত্যেকেরই কিন্তু এটা দরকার যে আচ্ছা আমার আজকে একটা ভীষণ ইভেন্টফুল দিন গেল, তার শেষে একটু আমি নিজের সাথে নিজে বসলাম, একটু ভাবলাম আজকে দিনটা কেমন গেল, কোনটা আমার ভালো লাগলো, কোনটা আমার খারাপ লাগলো, এটা তো দরকার। দ্যাট ইজ সলিটিউড। হ্যাঁ, সলিটিউড পজিটিভ একটা জিনিস, এবং সলিটিউড এটাও প্রকাশ করে যে আমার নিজের সাথে নিজের সম্পর্ক বেশ ভালো, আমার নিজেকে নিজের যথেষ্ট সহ্য হয়, আমার নিজের কোম্পানিটা নিজের ভালো লাগে, নিজের সাথে নিজের একটু সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। লোনলিনেসটা তো আমার ওই ভিড়ে থেকে লোনলিনেসটাই তো বেশি কষ্টকর না, যে আমি যখন একা আছি তখন কখন আমার হয়তো লোনলি লাগছে যে আচ্ছা আমি কারোর সাথে কথা বলতে চাই কিন্তু কেউ সেরকম কথা বলার নেই, যে ধরনের কথা আমি বলতে চাই সেরকম আমার নিকট বন্ধু আর এখন নেই, বা আমার পার্টনারের সাথে ঠিক এগুলো নিয়ে কথা বলা যায় না, সেটা একরকম। কিন্তু আমি ভিড়ে আছি, আমার পার্টনার আমার পাশে আছে, আমার বন্ধুরা আছে, একটা খুব বড় একটা সোশ্যাল গ্যাদারিংয়ে আমি আছি, কিন্তু তা আমি ভেতর থেকে খুব লোনলি ফিল করছি, সেটা তো বরঞ্চ অনেক বেশি কষ্টকর। হ্যাঁ, তো একা থাকা বাই চয়েস হতেই পারে, একা থাকা কখনো কখনো দরকারও, কারণ ওই একা থাকাটার সাথে তো ওই যে বললাম, আবার যদি একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন হয় যে একা থাকা মানেই খুব খারাপ ব্যাপার, তা তো নয়। কিন্তু লোনলিনেসটা তো একটা ফিলিং, একাকিত্বটা একটা ভেতরের একটা অনুভূতি, সেই অনুভূতিটা ভিড়ে থেকেও হতে পারে, একা থেকেও হতে পারে। হ্যাঁ, সেটা বরঞ্চ অনেক বেশি কষ্টকর। ম্যাম, এই যে একাকিত্বর কথা আপনি বললেন, একাকিত্ব বর্তমান সময়ে একটা মহামারীর আকার ধারণ করেছে, যেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেটে ফেক আইডি বানিয়ে মানুষ বন্ধুত্ব করার চেষ্টা করছে, হ্যাঁ, বা ডেটিং অ্যাপের প্রতি মানে ঝোঁক আরো বেড়েছে, হ্যাঁ, ডেটিং ইভেন্টস হচ্ছে, হুম, সোশ্যালে বন্ধুত্ব করার ইভেন্টস হচ্ছে, হুম, হুম, তো ওইভাবে তো বন্ধুত্ব নিশ্চয়ই হয় না। হুম, তো এই একাকিত্ব মহামারী হুম, যে ঘটেছে, এটা কেন ঘটেছে? আর দ্বিতীয় কথা, এই একাকিত্ব হুম, সাইকোলজিস্টরা ট্রিট করেন কিভাবে? হুম। আদৌ কি ট্রিটমেন্ট আছে? একটা ট্রিটমেন্ট হতে পারে ওই যেটা বললাম না, যদি নিজের সাথে নিজের সম্পর্কটাই একটু বেটার করা যায়, আমি যদি নিজের চোখে নিজে একটু সহনীয় হয়ে উঠি। অনেকে কিন্তু আছে কি বলতো, যে ধরো আজকে আমি অনেক আওয়াজের মধ্যে নিজেকে রেখেছি কারণ সাইলেন্সটা আমি সহ্য করতে পারি না, হ্যাঁ, বা সাইলেন্সের পরিস্থিতিতে থাকলে আমাকে এত কিছু নিজের মধ্যে ফেস করতে হয়, আমি সেটাকে অ্যাভয়েড করছি। হ্যাঁ, তো সেটা নিশ্চয়ই ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্টটা যে আচ্ছা আমি লোনলিনেসের ভয়টা কোথা থেকে আসছে, কেন হচ্ছে,
তার নিজের সাথে নিজের সময় কাটাতে কেন ভালো লাগে না? হতে পারে, হয় না, অনেকের ধরো সেন্স অফ সেলফটা এতটাই বেশি অন্যকে নিয়ে জড়িয়ে। তুমি দেখবে আমাদের অনেকের কিন্তু বাড়িতে যদি দেখো, মায়েদের কিন্তু ওরকমই একটা আইডেন্টিটি আছে না, যে তার নিজেকে ভালো লাগে যদি সে একদিন তার ছেলে বা মেয়ের মন মতো রান্না করতে পারে। হ্যাঁ, যদি তার হাজব্যান্ড বেরোনোর সময় আজকে বলে যে বা আজকে তো তোমাকে বেশ ভালো দেখতে লাগছে, এটাই তার সারা দিনের হাইলাইট। হ্যাঁ, এবং তার নিজের প্রতি ভালো লাগাটা প্রায় পুরোটাই নির্ভর করছে এই সম্পর্কগুলোর নিরিখে। হ্যাঁ, তো সেরকম মানুষের তো একাকিত্ব ফিল হবেই। সে যদি কোনো মানুষই যদি তার আশেপাশে না থাকে, সে তো আর ভালো কোনো কিছুতে ফিল করছে না। তো হ্যাঁ, লোনলিনেসের নিশ্চয়ই মানে চিকিৎসা হয়, চিকিৎসাটা থেরাপির মাধ্যমেই হয়। হ্যাঁ, কারণ এবার ধরো লোনলিনেসটা আস্তে আস্তে কিন্তু কোনো না কোনো মানসিক রোগের দিকে চলে যেতে পারে, যে কারণে হয়তো আমরা এটা নিয়ে কথা বলছি। যে ধরো একজন মানুষ দীর্ঘকাল ধরে এরকম একাকিত্বে ভুগছে, তাতে যেটা হয়, আমরা আমাদের ভাষায় এটাকে বলি ব্যারিয়ার্স টু অ্যাক্সেস টু কেয়ার। যে ধরো আমি এতটাই ওই ওরকম নিজেকে একটা শেলের মধ্যে গুটিয়ে নিয়েছি, যে ধরো আমি খুব খারাপ আছি, কিন্তু এই যে আমি খারাপ আছি তার জন্য আমাকে যে এই যে আমি কারোর সাথে কথা বলবো, সেটা প্রকাশ করব, বা কোথাও থেকে একটা সাহায্য নেব তার জন্য, সেইটার চান্সেসও তো আরও কমতে থাকে। ফলে সেই চান্সটা যখন কমতে থাকে, তখন তার আরও অবসাদে ডুবে যাওয়া, বা অবসাদে ডুবে গিয়ে হয়তো সুইসাইডাল আইডিয়েশনও তার মধ্যে শুরু হয়ে গেল, যে আমার তো রিয়েল কোনো বন্ধু নেই, আমার আমার তো কেউ খোঁজ খবর নেয় না। আগে তো তাও বন্ধু বান্ধবরা আমাকে কোনো সোশ্যাল ইভেন্টে ডাকতো, এখন তো তারা ডাকাও বন্ধ করে দিয়েছে। আস্তে 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 আমি নিজেকে আরও গুটিয়ে নিচ্ছি, নিজের সাহায্যের হাতটা বাড়ানোর ইচ্ছেটাও আস্তে আস্তে কমে আসছে। সেটা তো আরো বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, মানে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যাওয়ালা দেশ, হ্যাঁ, সেখানে একাকিত্ব, হ্যাঁ, মানে এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার না irony সেইভাবে একটা, চিন্তা করতে তাই না? গেলে। এবং এটা এই যুগেরও একটা আইরনি, যে আমাদের এই যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তো সবচেয়ে বেশি। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইন দ্য ফার্স্ট প্লেস তৈরি কেন হয়েছিল? যে আমরা আমাদের যে বন্ধু আমেরিকায় চলে গেছে, যে বন্ধু ইউকেতে চলে গেছে, তাদের সাথেও যাতে যোগাযোগে থাকতে পারি, কিন্তু এটা থাকতে পারি। এক্সিকিউশন উল্টো ভাবে হচ্ছে এখন। আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে গুরুত্ব না দিয়ে হ্যাঁ, আমি সোশ্যাল ওটাই মিডিয়াটাকে ঠিক। আমার সোসাইটি ভাবছি। একদম, হ্যাঁ। একদম, মানে একদম। সায়নের দাদু যদি জানতো যে সায়ন একাকিত্ব, ওকে সকালবেলা ঘেটি ধরে পাতিপুকুর বাজারে ছেড়ে দিয়ে আসতো, বা কোলে মার্কেটে, ভাই যা বিয়ে মজা কর। বন্ধুদের কর। আরেকটা হচ্ছে বয়স্ক মানুষদের একাকিত্ব, একদম। যেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এটা আমি চাই যে ডাক্তারবাবুই এক্সপ্লেন করুক, কারণ উনি যেই জায়গায় থাকেন সেটা হচ্ছে সল্ট লেক। মানে আমি বলি এটা না পৃথিবীর সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম, আমি সব সময় বলি। মানে এটা আমি না মজা করেই বলেন, কিন্তু হ্যাঁ, এটা আশেপাশে যা এটাও ঘটতে থাকে, কথাটা তো মানে এটা ভুল খুব নয়। মানে ইটস আ ভেরি স্যাড পার্ট অফ মানে এই পুরো সমাজের, যে যারা এত দিন ধরে খুব অ্যাক্টিভলি কাজ করে গেছেন, সরকারি বেসরকারি এরকম, তারা নিজের হাতে সেই বাড়িগুলোকে তৈরি করেছেন, বা যখন বাড়ি তৈরি করেছেন ছাতা মাথায় ধরে দাঁড়িয়ে দেখেছেন যে কি হয়েছে, তারপরে আস্তে আস্তে বিশাল বাড়িটা দাঁড়িয়েছে, তার পরিবারের লোক সংখ্যা বেড়েছে, তারপরে আবার তার লোক সংখ্যা খুব তাড়াতাড়ি কমে যেতে দেখেছেন তারা। একটা 3 তলা বাড়ি, তার একটা মাত্র ঘরে আলো জ্বলে, বাকি সব কটা ঘর অন্ধকার থাকে, আর যারা আছেন তারা ডিপেন্ডেন্ট অন যারা হেল্পার্স আছে, যারা হাউস হেল্প যারা আছেন তাদের হাতেই থাকেন। এটা তো বিশাল দুঃখের ব্যাপার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এরকম লোকের সাথেও কথা বলেছি, তারা বলে না না, তারা খুব পজিটিভ, মানে তারপর না 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 না, আমি তো চেয়েই ছিলাম আমার ছেলে আমেরিকায় যাক, আর সেও তো বলেছিল না বাবা যাবো না, আমি এখানেই চাকরি করব, তো আমরাই তো বলেছি, আমি আর আমার মিসেসই তো বলেছি যাও, তো সেইটা অ্যাকসেপ্ট করতে পেরেছি। আবার কেউ কেউ আছে যারা এটা একদম মানে পারে তো নি, প্লাস তাদের ছেলে মেয়েরাও আর বাবা মাকে দেখে না, তো তারা সত্যি ভীষণ একা। আর সত্যি কথা বলতে কি, যখন একটা বয়স পেরিয়ে যায় তখন লোকে আসে না, কথা বলতে চায় না, মানে সামহাউ অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যখন দেখে যে আমার আর সাথে কেউ নেই, তখন ওই যে বাড়ির যে লোকটা আসছে, বা ফলওয়ালা যে বিক্রি করতে আসছে, বা সবজিওয়ালা, তাকে বসিয়ে অনেকক্ষণ কথা বলে, এই জিনিসগুলো দেখা যায়। সত্যি খুব খুব স্যাড এটা। তো ম্যাম, এই বয়স্কদের একাকিত্ব আপনারা দূর করেন কিভাবে? কিভাবে কথা বলেন তাদের সাথে, বা আমাদের পরের জেনারেশন হিসেবে তাদের সাথে কিভাবে বিহেভ করা উচিত?
আমার মনে হয় শুধু শুনলেও অনেকটা কাজ হয়। মানে এই যে মানে কি বলতো, বয়স্কদের ক্ষেত্রে 70 বছর বয়সের একজন মানুষের কিন্তু এখন আমি এই চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারবো না, বা তার জীবনকে দেখার দৃষ্টিকোণ বা দর্শন চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করার কথা কেন বলছি, যে হয়তো তার সেটা আমার সাথে ম্যাচ করছে না, কিন্তু তখন তার সাথে সেটা নিয়ে একটা যুক্তিতর্ক শুরু করে বা একটা আর্গুমেন্ট শুরু করে কোনো লাভ নেই। কিন্তু তার কথাটাও খুব ওপেনলি শোনা, তার সাথেও খুব ওপেনলি শেয়ার করা, যে জানো তো এখন না এরকম এরকম হচ্ছে, জানো তো এখন এইগুলো এরকম এরকম হয়েছে। হ্যাঁ, তো সেও একটু, তারও একটা কৌতূহল হলো, সেও শুনলো, সেও দেখলো যে আচ্ছা একজন কেউ আছে যে আমার কথাটা শুনছে। কারণ এখন ওনাদের হাতে প্রচুর সময় আছে, আর আমাদের কাছে সময় সীমিত। তো সেই প্রচুর সময়টা তারা কিভাবে ইউটিলাইজ করবে, কোথায় কিভাবে করবে, সেই জায়গা থেকে একটা ভয়েড তৈরি হয় আর কি। আর যেটা উনি বললেন, অনেকের ক্ষেত্রে হয়তো এটাও সমস্যা যে তাদের ধরুন কাজের জায়গাটাই তাদের আইডেন্টিটির একটা বিশাল বড় দিক ছিল। এখন এই রিটায়ারমেন্টের পরে এই যে এতটা ফাঁকা সময়, সেটা নিয়ে আমি কি করব, হ্যাঁ, বা এখন আমার ওই নিজেকে মানে ভালো লাগছে বা আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে, সেটার উৎস কি হবে। আমি যখন অফিসে কাজ করতাম, আচ্ছা আমি জানি যে এই বোর্ড মিটিংটা আমি ভালো প্রেজেন্ট করলাম, এই আমার অ্যাপ্রেজালটা ভালো হলো, প্রমোশনটা ভালো হলো, আমার মাইনের অঙ্কটা একটু বাড়লো, সেইটা হলে আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো, যে আচ্ছা আমার বাচ্চাকে তাহলে আমি এই স্কুলটাতেও ভর্তি করতে পারবো, আমি ওকে এই ক্লাসেও ভর্তি করতে পারবো, বা আজকে আমরা এই এখানে গিয়ে চাইনিজ খাবো। এখন আমার ভালো লাগাটা কোথা থেকে আসবে? তো সেটাও একটা দিক আছে। আর যেটা উনি বললেন যে কি বলুন তো, আবার এরা কিন্তু কেউ কেউ আছে, যেটা আপনি বললেন ওই পার্সপেক্টিভ, হ্যাঁ, হয়তো দুই সেট মা বাবা, এক সেট মা বাবা তারাও তাদের ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করেছে যে আরো এগো, আরো কেন পড়বে না, আরো কেন এগোবে না, তুমি কেন আমেরিকা যাবে না, তুমি কেন ইউকে যাবে না, তুমি তো এটা করতেই পারো, এ করতে পারো। অন্য যে সেট তারাও হয়তো সেই একই জিনিসটা করেছে, কিন্তু দুজনের মধ্যে হয়তো তাদের ওই দৃষ্টিকোণ বা লাইফের দর্শনের মধ্যে হয়তো কিছু পার্থক্য আছে। মানে অনেকে হতে পারে যে এই যে ছেলে মেয়েকে একটা বাইরে পাঠানোটা, সেটা তখন একটা হুজুগে একটা করে ফেলা যে হ্যাঁ তাহলে একটা ইমেজে, সোশ্যাল ইমেজের জন্য ভালো হবে, অন্যরা প্রশংসা করবে যে দেখো এর ছেলে মেয়ে তো বিদেশে সেটেল, লোককে বলতে পারবো, হ্যাঁ লোককে বলতে পারবো, এ করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে তারা চায় যে আমার ছেলে মেয়ের যেটা তার জন্য ভালো, সে যেটাকে সাকসেস হিসেবে মনে করবে, সে যেটাতে খুশি হবে, সে সেটা করুক, কিন্তু সেটা আমার জীবনের একটা অঙ্গ, সেটাই আমার পুরো জীবনটা নয়। তো এই যে যেটা আমরা বলি না, এইটা তো এখন একটা খুব নতুন এমটি নেস্ট সিনড্রোম, যে এই একটা পাখির বাসা থেকে পাখির ছানারা উড়ে বেরিয়ে গেছে, এখন সেই ছানাটা মানে ওই বাসাটা আগলে বসে আছে বয়স্ক মা বাবা আর কি। এখানে একটা জিনিস হচ্ছে, আমি দেখছি আপনি তো আরো আপনার কাছে আসে লোকে, আগে একটা বৃদ্ধাশ্রমের একটা কনসেপ্ট ছিল, মানে এটা ওল্ড এজ হোম বলতে লোকে খুব মানে ভাবতো খুব অবহেলিত, মানে অত্যাচারিত, হ্যাঁ কি দেখো ছেলে মেয়ে তাড়িয়ে দিয়েছে সেই জন্য দেখো কোনো রকমে গেছে। এখন কনসেপ্টটা ইজ টোটালি চেঞ্জড, মানে এখন 50s-এ 60s-এ লোকে চিন্তা করছে আচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম বুক করব, কেন না ওটা আমার একটা কমফোর্ট জোন। কমফোর্ট জোন কেন? আমি ওখানে যাব, আমার ডাক্তার থাকবে, আমার নার্স থাকবে, আমাকে ফিজিওথেরাপির জন্য হাত পা গায়ে টিপিয়ে দেওয়ার লোক থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, আমার সুইমিং পুল থাকবে, আমার এতগুলো লোক থাকবে, আড্ডা মারবো, তো আমি সেখানে অনেক লোকও পাবো, আর আমার একটা সিকিউরিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা সব দিক থেকে, আর একাকিত্বটাও কম হবে না, চলে যাচ্ছে। তো এটা একটা অদ্ভুত কনসেপ্ট এখন আসছে যে আমি 3 তলা বাড়ি নিয়ে আমি আর কি করব, চলো ভাড়া দিয়ে দিচ্ছি অথবা বিক্রি করে দিচ্ছি, যা ছেলে মেয়ে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আমি থাকি। আর আমি সেখান থেকে এমন হয়েছে কিছু ওল্ড এজ হোম তারা বেড়াতে নিয়ে যায় সবাইকে একসাথে, ধরুন সবাইকে নিয়ে বললো যে চলুন আজকে একটা নাটক দেখাতে নিয়ে যাবো, একটা মুভিতে যাবো, এইটা তো একটা খুব বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মেডিকেল ইমার্জেন্সি এত সুন্দরভাবে ব্যবস্থা করা থাকে না, যে তাতে এই যারা যায় না তারা খুব মানে সিকিউরড ফিল করে। নিশ্চয়ই, হ্যাঁ, কারণ অনেক এরকম অপ্রীতিকর পরিস্থিতি তো তাতে অ্যাভয়েড করা যায় না। এই যে আমরা শুনি এরকম খবরে যে হয়তো কখন মারা গেছেন এক্স্যাক্টলি বলাও যাচ্ছে না, পরের দিন যখন যে সকালের যিনি কাজ করেন উনি এসে দেখছেন যে আর বেঁচেই নেই। তো এটা একদম ঠিক, এবং আমার মনে হয় এটা ভালো, তো মানে এতে ক্ষতি কি আছে যে আমি আমার বয়সী, মানে এটাকে ওই কমিউনিটি লিভিং, যে আমরা সবাই বয়স্ক, আমরা সবাই পেনশনার,
আমরা সবাই রিটায়ার করে গেছি, আমাদের সবার ছেলে মেয়ে নয় দেশে অনেক দূরে থাকে কি বিদেশে থাকে, এতে থাকে, কিন্তু তারাও নিশ্চিন্ত যে আমি জানতে পারছি যে আচ্ছা আমার মা বাবার কালকে ব্লাড টেস্টটা হয়েছে, কালকে সুগারের টেস্টটা হয়েছে, সেই রিপোর্ট তার কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে। মানে সবসময় যে মানে এই যে আগে একটা কনসেপ্ট ছিল দুটো জিনিস, যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দেওয়া মানেই ইট ইজ এ সাইন অফ নেগলেক্ট, ঠিক ছেলে মেয়ে দেখছে না, একদম। ছেলে মেয়ে অবহেলা করছে, ছেলে মেয়ে নেগলেক্ট করছে, তাই বৃদ্ধাশ্রমে আছে। এটা এক। এবং 2 নম্বর হচ্ছে যে ওখান থেকে একটা মানে ডাইরেক্ট ডেরিভেশন চলে আসতো যে লোকে কি বলবে। হ্যাঁ, মা বাবারও তাই এবং ছেলে মেয়েরও তাই, যে কোনো মা বাবা হয়তো বাই চয়েস চাইছে বৃদ্ধাশ্রমে চলে এখন যেতে, এখন অনেক বেশি হ্যাঁ হয়ে গেছে। অনেক হয়ে গেছে এটা। এখন হয়তো ছেলেমেয়েরা ওভাবে ভাবছে না, কারণ তারাও এই অন্য দিকগুলো দেখছে, যে কোনো এমার্জেন্সি হলে সেটা অ্যাড্রেসড হবে, রুটিন চেক আপসগুলো হচ্ছে, মা বাবা অনেক বেশি সোশ্যালি অ্যাক্টিভ এখন, এই নাটক দেখতে যাচ্ছে, এই পিকনিকে যাচ্ছে, এই সবাই মিলে অন্তাক্ষরী খেলছে, সেই ভিডিও আমার কাছে চলে আসছে, ওনাদের যে নার্স যে কেয়ার গিভার হিসেবে কাজ করে সেই ওল্ড এজ হোমে, সেখান থেকে। আর আগে কি ছিল ব্যাপারটা, যে তোমরা কি করে ভাবতে পারো বৃদ্ধাশ্রমে চলে যাবে, হ্যাঁ তোমরা বৃদ্ধাশ্রমে গেছে শুনলে অন্যরা কি ভাববে, যে আমরা বোধহয় দেখিনি, আমরা বোধহয় তাড়িয়ে দিয়েছি, আমরা বোধহয় তোমাদের দেখাশোনা করি না, তাই তোমাদের বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে চলে যেতে হলো। তো এটা একদিক দিকে আমি বলবো যে এই চেঞ্জটা পজিটিভ। আমি একজন ইন্ট্রোভার্ট, হুম হুম কিন্তু আমি মানুষের সাথে মিশতে চাই। বাকিরা যেমন আনন্দ করে, সবার সাথে প্রচুর কথা বলে, গল্প করে, মজা করে, আমি করতে চাই, হুম কিন্তু ছোটবেলা থেকে আমি এমন, আমি করতে পারি না। হুম তাই আমার বন্ধুও নেই, আমার একা লাগে, কিন্তু আমি মিশতে পারি না। আমি কি করবো ম্যাম? প্রথম হচ্ছে কি সত্যি কি বন্ধু নেই? ছিল একজন দুজন, কিন্তু তার সংখ্যা বাড়েনি। বাড়েনি। হ্যাঁ যেরকম আমার হয়তো স্কুলে একজন বন্ধু ছিল, স্কুল শেষ হওয়ার পরে তার সাথে আমি আর যোগাযোগ রাখতে পারিনি। হয়তো কলেজে গিয়েও আমার একটা দুটো বন্ধু হয়েছিল, কলেজ শেষ হওয়ার পরেও তারা আর টেকেনি। তারপর আমি ইউনিভার্সিটিতে বা চাকরি জীবনে গেছি, আমি সেখানেও মুখ বুজে কাজ করেছি, এক দুজন কালিগ, তারা কিছু ক্ষেত্রে হয়তো বন্ধুস্থানীয়, হ্যাঁ কিন্তু কোথাও গিয়ে সেই প্রাণের বন্ধু বলা বন্ধুত্ব যায় হয়ে না। ওঠেনি। হ্যাঁ কেন? আমি কথা বলতে পারি না, আমি চাপা। আমি অনেক কিছু এক্সপ্রেস করতে চাই, আমি ওদের কতটা ভালোবাসি জানাতে চাই, আমি ওদের মতন আনন্দ করতে পারি এটা জানতে চাই, কিন্তু যখনই ওরা সামনে আসে আমার মুখ থেকে একটা কথাও বেরোয় না। এই অবস্থায় আমি কি করবো? এখানে একটা জিনিস একটু ক্ল্যারিফাই করব, ইন্ট্রোভার্ট হলে যে তার অ্যাকচুয়ালি অথেন্টিক রিয়েল বন্ধুর সংখ্যা এক্সট্রোভার্টের থেকে কম তা কিন্তু নয়। হ্যাঁ মানে এক্সট্রোভার্টরা, হ্যাঁ তুমি যেটা বললে, অনেক বেশি কমফোর্টেবল যে কোনো সোশ্যাল সিচুয়েশনে। আমি হয়তো কোথাও গিয়ে 10 জনের সাথে খুব সহজে আলাপ করে ফেলতে পারি, হ্যাঁ যে কোনো সিচুয়েশনে গিয়ে যে কোনো জায়গায় যে কারোর সাথে মিশে যেতে পারি, সেখানে আমার কোনো ভেতর থেকে ভীতি বা মানে আড়ষ্টতার ব্যাপার দাঁড়ায় না। কিন্তু তুমি যদি কোনো এক্সট্রোভার্টকে জিজ্ঞেস করো যে তোমার রিয়েল বন্ধু কজন, বা তুমি জানো যে তোমার বিপদে আপদে কতজন বন্ধু তোমার পাশে দাঁড়াবে, সেই সংখ্যাটা খুব বেশি হলে 3 থেকে 4 এইটাই দাঁড়াবে, কিন্তু তার বেশি হবে না। হ্যাঁ একজন ইন্ট্রোভার্টের যেটা হয় যে তাদের ওই ভিড়ের দরকারটাও ফিল হয় না। যে ইন্ট্রোভার্ট এবং সিকিওর ইন্ট্রোভার্ট, মানে তার ধরো ভেতরে কোনো কোনো জায়গা থেকে কোনো ইনসিকিউরিটির ব্যাপার নেই, সে ইন্ট্রোভার্ট, সে নিজেকে ইন্ট্রোভার্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু সে এটাতে স্যাটিসফাইড যে হ্যাঁ আমার দুজন বন্ধু আছে, কিন্তু আমি জানি যে এই দুজন বন্ধুই খুব রিলায়েবল, খুব অথেন্টিক, তারা আমার বিপদে এসে দাঁড়াবে, আমিও তাদের বিপদে গিয়ে দাঁড়াবো, সেটাই আমার জন্য যথেষ্ট। তো সেটা একটা দিক আছে। কিন্তু তুমি যেটা বললে কোনো ইন্ট্রোভার্ট, তার হয়তো ভেতরে অনেক আবেগ আছে, ভেতরে অনেক কিছু প্রকাশ করার আছে তার বন্ধুদের প্রতি, সেটা করতে পারছে না বলে, ওই কমিউনিকেশনের জায়গায় কোথাও একটা বাধা তৈরি হচ্ছে বলে সেগুলোও থাকছে না। কেউ যদি মুখ থেকে না বলে, সেটা হ্যাঁ, উল্টো দিকের লোক বুঝে বুঝছে নেওয়া না তো, হ্যাঁ খুব কঠিন। খুব কঠিন। আর সত্যি কথা বোঝার দায়ও কারণ নেই। তাই নেই, এবং ওই ইন্টেন্সিটিটা কতজনের সাথে ওই থাকে বন্ডিংটা, ইন্টেন্স বন্ডিংটা গড়ে সে ওঠে। এটা বুঝবে যে আচ্ছা ও এটা করছে মানে এটা ভালোবাসার জায়গা থেকে বা এটা কেয়ারের জায়গা থেকে। সেক্ষেত্রে ধরো তার তো কোনো একটা মিডিয়াম হবে যে মিডিয়ামে সে বেশি কমফোর্টেবল। ধরো আমি মুখে বলতে পারি না, কিন্তু আমি লিখতে ভালো পারি, আমি কিন্তু মেসেজে নিজেকে প্রকাশ করতে পারি। হ্যাঁ যে আমার বন্ধুকে আমি সামনে বলতে পারলাম না আজকে যে তুই আজকে স্টেজে উঠে এত ভালো প্রোগ্রাম করলি, আমার কি গর্ব হচ্ছিল তোর জন্য, ওটা যে ওখানে দাঁড়িয়ে আমি বলবো, সেইটা আমার আরো সাথে আরো 10 জন ছিল ওকে জড়িয়ে ধরছে এই করছে, তার মধ্যে আমি এটা বলবো, আমি জানি আমি সেটা পারবো না, কিন্তু আমি ঘরে ফিরে এসে ওই মেসেজটা তো করতে পারি যে আমার বন্ধু আমাকে চেনে, তো সেও কিন্তু জানবে যে হ্যাঁ ওর পক্ষে ওই 10 জনের সামনে এসে দৌড়িয়ে সো প্রাউড অফ ইউ গালে চুখে তিরিং বিরিং করে লাফিয়ে পারবে না ও, সেটা ওর পক্ষে এটাই নর্মাল
যে ও মানে ফিরে গিয়ে ধীরে সুস্থে একটু নিজেকে ধাতস্থ করে আমাকে একটা লম্বা মেসেজ পাঠাবে, প্রায় প্রশস্তির মতো। তো সেটাই, যে তাহলে ইন্ট্রোভার্টকেও কোথাও একটা জানতে হবে যে আমি কোনটায় কমফোর্টেবল নয়। এই যে আমি প্রকাশই করলাম না, তার থেকে বেটার যে আমি যেই মিডিয়ামটায় কমফোর্টেবল সেটাতে প্রকাশ করি। হ্যাঁ, তো ওই হাতটা বাড়াই, তারপরে আর ওই চান্স নেওয়া। আরেকটা আমরা না এখন খুব এই ব্যাপারটা হয়েছে, দেখবে যে আমি যদি কোনো কিছুতে একটা আঁচ করি যেটা রিজেকশন আসতে পারে, বা আমি হাতটা বাড়ালাম বা আমি বললাম যে তুই না আমার খুব ভালো বন্ধু, তখন সে হয়তো বললো ও তাই, কিন্তু আর কিছু বললো না। হ্যাঁ, তাতে তো আমি খুব হার্ট হব যে ও তাহলে তো সে আমার আবেগটাকে রেসপেক্ট করলো না, আর আমার আবেগটার কিন্তু সেরকম রিটার্ন দিল না, সেইটার ভয় আমি বললামই না। হ্যাঁ, কিন্তু এটাকেও দুভাবে দেখা যায়, কিন্তু যে আমার তো কোনো মনে কোনো আফসোস থাকলো না, আমি তো তাকে প্রকাশ করে দিয়েছি যে আমার তার প্রতি কি আবেগ আছে বা আমার কাছে সে কতটা ইম্পর্ট্যান্ট। এবার সেটা নিয়ে সে কি করলো না করলো সেটা তার ওপর, আমার অ্যাটলিস্ট কোনো আফসোস থাকলো না। এর বিপরীত যে মেরুতে যারা থাকে, যারা হ্যাঁ। প্রচন্ড এক্সট্রোভার্ট, তাদের হ্যাঁ। কিন্তু কোনো অসুবিধা নেই। আশেপাশের লোক তুই প্রচন্ড বাচাল, তুই এবার চেপে যা। হ্যাঁ, তুই অনেক করেছিস, তুই চেপে যা। না ম্যাম যে কথাটা বললেন, তারা হয়তো একটা ভিড় নিয়ে ঘোরে, কিন্তু হ্যাঁ। বিপদের সময় দেখা যায় তাদের যে আসল বন্ধুর সংখ্যা আর ইন্ট্রোভার্টের যে আসল বন্ধুর সংখ্যা কোথাও গিয়ে একটা হ্যাঁ। একটা এক্সট্রোভার্ট হয়তো 30 জন বন্ধু নিয়ে ঘুরছে, আর একটা ইন্ট্রোভার্ট হয়তো 3 জন বন্ধু। কিন্তু যখন একটা বিপদ হচ্ছে দেখা যাচ্ছে ওই 3 জন বন্ধুই এক্সট্রোভার্টের আসে। হ্যাঁ। তো ফলে ভিড় দেখে ঘাবড়াবেন না, ভিড়ের মধ্যে কিন্তু সবাই বন্ধু হয় না। হ্যাঁ, এই ডিসক্লেমারটা দেওয়া দরকার ছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে তারা দেখছে বাবা এর একেবারে একপাল বন্ধু, আর আমার দুটো বন্ধুও নেই। যেরকম এই মদ গাঁজা হেরোইন ছাড়ানোর জন্য রিহ্যাবে পাঠানো হয়, ভবিষ্যতে নাকি এই স্মার্টফোন অ্যাডিকশন, এআই অ্যাডিকশন এইসব ছাড়ানোর জন্য রিহ্যাব তৈরি হবে। হ্যাঁ, হতে পারে, বেশ বড় একটা সম্ভাবনা আছে। তো কিরকম দেখছেন এই অ্যাডিকশনকে? খুবই বেশি দেখছি না আমরা, মানে ধরো এখন তুমি দেখবে বাচ্চাদেরকে, তুমি যে কোনো জায়গায়, ধরো তুমি ক্যাফেতে গেছো বা কোনো রেস্টুরেন্টে গেছো, ছোট বাচ্চা তার জন্য সেই বেবি সিটে বসে আছে, সেই যে তাদের জন্য যে বরাদ্দ আলাদা যে সিটগুলো হয় তাতে বসে আছে, তার সামনে কিন্তু একটা শো চলছে। হ্যাঁ, এবং মা বাবা বলবেন যে ওই শোটা ছাড়া তো ও খায় না, ওই পেপা পিগ না লাগিয়ে দিলে ও খায় না। হ্যাঁ, ও জানতো পেপা পিগ? এক্স্যাক্টলি মাই পয়েন্ট, যে আজকে ও খায় না এই স্টেজটায় আসার আগে তো এরকম একটা দিন কোনো না কোনো দিন এসেছিল যখন প্রথম ওর সামনে ওটা রাখা হয়েছে। তো এই যে সমস্ত বাবা মায়েরা বলেন যে আমার বাচ্চা না মোবাইল না দেখলে খায় না, পেপা পিগ না দেখলে খায় না, বিশ্বাস করুন আপনারা না দেখানোর আগে তারা জানতোই না যে এইটা দেখতে দেখতেই যে খেতে হয় বা না খাওয়াতে হয়। ফলে বলবেন না যেটা বাচ্চাদের উপর দোষ দেবেন না। আমি বুঝতে পারছি যে আমি তাদেরকেও দোষ দেবো না, তারা হয়তো কখনো একটা, ধরো একজন মা, সে হয়তো ম্যাটারনিটি লিভ নিয়ে বাড়িতে আছে, সেও কিন্তু এতক্ষণ সময় বাড়িতে থাকতে অভ্যস্ত নয়। এবার সে নাজেহাল হয়ে যাচ্ছে যে বাচ্চা মুখে একটা পোটলা খাবার নিয়ে বসে আছে, সে তার মানে কাজটা একটু সহজ করার জন্য হয়তো সেটা কোনো একদিন শুরু করেছে। হ্যাঁ, এবার এগুলো তো ভীষণ অ্যাডিকটিভ, মানে যেমন তুমি মদ গাঁজার কথা বললে, মদ গাঁজারও যেমন আমাদের ব্রেন এবং ফিজিওলজিতে এক ধরনের প্রভাব পড়ে, সেরকমই ধরো স্মার্টফোন, এই যে ধরো প্রত্যেকটা সেকেন্ডে ওখানে কিন্তু উদ্দীপক বা স্টিমিউলাসটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দেখবে যেটা আমরা একটু বড় বয়সে মা বাবারা না এসে আমাদের বলে যে কি বলছেন ম্যাম, ওর এডিএইচডি আছে, ওর এডিএইচডি হতেই পারে না, ওর আবার অ্যাটেনশনের কি প্রবলেম, ওর 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা শো দেখতে টিভিতে অসুবিধা হয় না, ওর ফোন ঘাঁটতে অসুবিধা হয় না 2 ঘন্টা ধরে, পড়তে বসলেই ওর 10 মিনিটে প্রবলেম হয়। হ্যাঁ, ডিফারেন্সটা কোথায়? পড়তে যখন বসছে তখন সেটা বই পড়ছে, কিন্তু একটা স্ট্যাটিক স্টিমিউলাস। একটা যখন আমি বই পড়ছি, অ্যাটলিস্ট একটা পৃষ্ঠা শেষ করবো, তো শেষ করে তো পরের পৃষ্ঠাটায় আসবো, একটা পৃষ্ঠা শেষ করতে অ্যাভারেজে 5 থেকে 10 মিনিট সময় লাগে। কিন্তু আমি যখন ফোন দেখছি বা টিভি দেখছি, সেখানে তো স্টিমিউলাস বা উদ্দীপকটা প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমার কি মনোযোগটা কোনো একদিকে স্থিরভাবে রাখতে হচ্ছে না, কারণ ওই চোখের সামনের জিনিসটাই তো প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি ওটা দিয়ে কি আমার অ্যাটেনশন স্প্যানের বিচার করব না তো। তো ওটাই যে এটা না লং টার্ম এফেক্টগুলো কতটা নেগেটিভ সেটা বোধহয় আমরা ভাবছি না। ওই শর্ট টার্ম সুবিধে হচ্ছে যে এটা দিলে খেয়ে নেয়, হ্যাঁ এটা দিলে খুব ভ্যাঁ করে কাচ্ছে, সবাই তাকাচ্ছে, ফ্লাইটে সবাই বিরক্ত হচ্ছে। এটাও দেখবে এখন একটা ব্যাপার যে ফ্লাইটে একটা বাচ্চা উঠেছে, সে হয়তো কাঁদছে, অনেকেই খুব সেটাতে একটা খুব বিরক্তির প্রকাশ করে, বাবা বাচ্চা নিয়ে কেন ওঠে, এত কাঁদে, এত কমোশন, এত সাউন্ড। হ্যাঁ,
এবার সেই মা বাবারও খারাপ লাগছে যে হ্যাঁ বাবা সত্যি আমাদের দিকে সবাই দেখছে, বিরক্ত হচ্ছে, ঠিক আছে চলো একটা মোবাইল দিয়ে চুপ হয়ে যাবে। একটা সলিউশনও তো দেওয়া উচিত। নিশ্চয়ই তো মা নিশ্চয়ই, বাবা হ্যাঁ। বাচ্চাকে খাওয়াতে কিভাবে পারে? হ্যাঁ হ্যাঁ, ফোন বাদ দিয়ে। ফোন বাদ দিয়ে অনেক গেমস আছে, তো অনেক তো সেন্সরি গেমস আছে, যেমন সেগুলো খেলতে খেলতে একটু এই যে সহজে। লেগোস হয় না, ব্লকস, এই যে আমরা ছোটবেলায় আচ্ছা। খেলতাম, হুম, হুম, হুম। এই যে একসাথে লাগিয়ে লাগিয়ে একটা তো বাড়ি হয়ে গেল, একটা গাড়ি হয়ে গেল, সেই ধরনের যে গেমস গুলো আছে, বা বোর্ড গেমও হতে পারে, যে স্ক্র্যাবল, এই যে ক্রসওয়ার্ড পাজল, এখন দেখবে বয়স্কদেরও বলা হয় যে ক্রসওয়ার্ড পাজল করুন, হ্যাঁ। তো সেরকম যে স্ক্র্যাবল খেললো কি কোনো একটা কিছু, সেটা খেলতে খেলতে কোনো একটা গল্পের বই পড়তে পড়তে গল্পের বইয়ের গল্পটাই হয়তো আলোচনা শোনাতে করতে শোনাতে। করতে শোনাতে শোনাতে খেলো, যেমন যেমন আমরা ছোটবেলায় খেতাম। ঠিক। একদম ছোটবেলায় ছিল যে একটা গল্প বলো, না তো আমি খাবো না, এই গল্পটা বলো, তাহলে এই গল্পটা শুনতে শুনতে খাবো। এখন তো বাবা মারও এগুলো তো গল্প ছিল, জানে না। হ্যাঁ তাহলে বই আছে তার এখন জন্য। ঠাকুমাদের ঝুলি নেই। হ্যাঁ, ওই ছোটদের বই আছে, যে ঠিক আছে বইটা দেখেই না হয় পড়লো। তো সেটা আমার মনে হয় অনেক বেটার আর কি তার থেকে, কারণ দেখো এটা কিন্তু শুধু স্মার্টফোনের দিক না, দেখবে আজকাল বলে যে 5 বছর বয়স অবধি বাচ্চাদের যাতে কোনো সুগারি জিনিসও না দেওয়া হয়, চকলেট তো অনেক দূরের কথা। এখন ধরো যে বেবিরা জন্মাচ্ছে এবং জন্মাবে জেনারেশন বিটা, তো জেনারেশন বিটা এবং আলফার ক্ষেত্রে কিন্তু বলা হয় যে প্রথম 5 বছর সল্ট অ্যান্ড সুগার সুগার দুটোই। এবং সল্ট যতটা সম্ভব তাদের ডায়েট থেকে আলাদা রাখা যায়, কারণ সেটা পরবর্তীকালে ডায়াবেটিসের রিস্ক বাড়িয়ে দেবে। আরও হচ্ছে যে এই যে হ্রাস, সুগার গ্লুকোজের একটা হ্রাস, গ্লুকোজ স্পাইক, সেটা ওই প্রথম কয়েক বছর যত কম হয় তত ভালো। ঠিক সেরকম যে আমার তো একটা সাংঘাতিক ডোপামাইন হ্রাস হচ্ছে এটা দেখে, এই যে একটা যে নিউরো ট্রান্সমিটার আছে না ডোপামাইন, যেটাকে আমরা বলি প্লেজার কেমিক্যাল আর কি, যে আমার যা কিছু থেকে প্লেজারের ফিলিং হয় তখন ডোপামাইনের সিক্রেশন বা ক্ষরণ হয়, হ্যাঁ। তো তাহলে এই যে ছোট ছোট জিনিস থেকে আমি ডোপামাইন হ্রাস যখন পাচ্ছি, রিল ঘেটে একটা ডোপামাইন হ্রাস পেলাম, একটা ছোট একটা মিম দেখে একটা ডোপামাইন হ্রাস পেলাম, কি আমি টিভিতে কিছু দেখে ডোপামাইন হ্রাস পাচ্ছি, যে আমি যখন ওই লেভেল অফ প্লেজার এবং স্টিমিউলেশনে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তখন তো আমার এই যে তুমি বোরডামের কথা বললে, তখন তাহলে আমার বোর্ড হওয়ার চান্সেসটা কি আরো বেড়ে যাচ্ছে না? তো এই দিকগুলো তো আছে, হ্যাঁ। তো হতেই পারে রিহ্যাব সেন্টার, যদি আমরা এখনই না শুধরোই, হ্যাঁ। না এটা আমার মনে হয় এটা 100% হবে। হুম, এটা তো বাচ্চাদের কথা বললাম, কিন্তু এই রোগে তো আমরাও আক্রান্ত, অর্থাৎ একদম, এই যে হ্যাঁ। ফোন এডিকশন, হ্যাঁ। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি এই এডিকশনে নিজেও আক্রান্ত। না, আমরা সবাই। এবার একদম। আমাদের যাদের কাজটাই ফোন ওরিয়েন্টেড, আমি প্রচুর, আপনি যেই কথাগুলো বলবেন আমি হয়তো জানি যে এটা ডিটক্স করা সম্ভব, এই করা সম্ভব, করেও কোথাও গিয়ে হয়তো একটা আপলোড করেছি আমি কিছু একটা ভিডিও, বা কেউ একটা কারেকশন পাঠিয়েছে। আমাদের ফোনটা তো অনেকগুলো কাজে জড়িত, হয়তো ব্যবহার কোনো হয়, ডাক্তারবাবুকে একজন পেশেন্টই ছবি পাঠিয়েছে, ডাক্তার আমার মুখে এরকম একটা স্পট, আপনি দেখুন তো। হ্যাঁ হ্যাঁ তো আমরা এটা থেকে কি করে বাঁচবো? মানে এই নয় যে আমরা জানছি না, বুঝছি না, আমরা একদম, অ্যাওয়্যার একদম। হয়েও হ্যাঁ। আমরা সেম ভুলটা করে যাচ্ছি। হুম, মদ খারাপ জেনেও আমরা রোজ মদ খেয়ে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা ওরকমই কিছুটা ওরকম। ব্যাপারটা, হ্যাঁ। তো আমরা কি করে, দেখো মানে উই নিড সিরিয়াস হেল্প। হ্যাঁ, আমরা সবাই একই দোষে দোষী, তার মানে ওই জ্ঞান পাপির স্পেকট্রামে তুমি হয়তো মাঝামাঝি কোথাও আছো, আমরা থেরাপিস্টরা জ্ঞান পাপির স্পেকট্রামে আরো এক্সট্রিমে, জানো তো, কারণ আমরা সবই জানি, তো আমরাও তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ, আমরাও কি দৈনন্দিন জীবনে সেই সব কিছু ইমপ্লিমেন্ট করে চলি? তা নয়। ডাক্তারবাবু বলতে পারেন যে স্লিপ হাইজিন খুব ইম্পর্টেন্ট, ঘুমানোর সময় এরকম মেনটেন করবে, ওনার নিজেই কি সবসময় স্লিপ হাইজিন মেনটেন করতে পারেন না। তো সেটা কোনো ব্যাপার না, আমরা অল্প বিস্তর সবাই জ্ঞান পাপি, কিন্তু যেটা করা যেতে ডিজিটাল ডিটক্স ছোট ছোট ক্ষেত্রে, মানে ধরো আজকে আমি প্রতি সেকেন্ডে আমার ফোনটা চেক করছি, আমাকে যদি কেউ বলে যে তুমি মানে 8 ঘন্টা ফোনটা ধরবে না, হবে কি? সম্ভব হবে না। কিন্তু হ্যাঁ, কাজও আটকে যাবে। যে প্রথম কথা, আমার ধরো আজকাল আরেকটা দেখবে আমাদের অভ্যেস হচ্ছে ফোনটা সারাক্ষণ সাইলেন্ট মোডে রাখা, তবে সাইলেন্ট মোডে রাখলে সেটা আবার একটা র্যাশনালাইজেশন হয়ে যাচ্ছে, না ফোনটা তো সাইলেন্ট, কিছু আসলে তো বুঝতে পারবো না, তাই আমি প্রতি 5 মিনিটে চেক করি যে কিছু এসছে। হ্যাঁ, তো সেখানে যদি ফোনটা আমি জেনারেল মোডে রাখি, যে সবসময় তো ধরো এরকম মুড চলছে না, যে যখন এটা দরকার যে আমার ফোনটা সাইলেন্ট মোডে থাকবে, ফোন আসলে ফোন ধরবো, ফোন আসলে ফোন বাজবে, ফোন ধরবো, তা সেটা ছাড়া বাকি সব সময়, বা একটা হোয়াটসঅ্যাপ আসলে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসবে তখন দেখবো, কিন্তু সারাক্ষণ কি ফোনটা হাতে নিয়ে বসে থাকার দরকার আছে? বা আমি একটা ছবি আপলোড করেছি, বা আমি তোমাদের ধরো একটা পোস্ট আপলোড করলে কমেন্ট আমি 1 ঘন্টা পরে চেক করলে ওই 30টা কমেন্ট থাকবে, আর আমি 5 মিনিট অন্তর অন্তর চেক করছি, এই 3টে কমেন্ট পড়লো, এই আরো 3টে কমেন্ট পড়লো, এই আরো 3টে কমেন্ট পড়লো, এর মধ্যে একটা খারাপ একটা ভালো, এই খারাপটাকে এক্ষুনি একটা কিছু
লিখতে হবে। হ্যাঁ, তো এই যে একটা আর্জ কাজ করে না যে এক্ষুনি এক্ষুনি আমাকে চেক করতে হবে, এই ব্যাপারটা থেকে কিছুটা বিরত থাকা যায়। কিন্তু আমি একটা পোস্ট করেছি, আমি জানি কিছু লাইকস কিছু কমেন্টস অবশ্যই পড়বে, সেটা আমি 1 ঘন্টা পরে চেক করলে হবে, এক্ষুনি মানে চেক করার দরকার নেই। তো এরম পরিস্থিতিতে না নিজেকে জিজ্ঞেস করা যে এটা কি আর্জেন্ট, এটা কি এই মুহূর্তে প্রায়োরিটি, যদি সেটা না হয় তাহলে সেটাকে বোধহয় একটু সরিয়ে রাখা যায়। হ্যাঁ, যে সেইটা একটা যদি আমরা একটু ক্যাটাগরাইজ করতে পারি, হ্যাঁ, বা ধরো রাত্রিবেলা ঘুমের আগে 1 ঘন্টা আমি ফোনটা কনসিয়াসলি ঘাঁটবো না, তখনই সব বন্ধুগুলো ফোন ফোন করে। হ্যাঁ, রাত্রিবেলা সব ফ্রি হয়, হ্যাঁ, তখনই হ্যাঁ, যত সেটা টেক্সট ঠিকই, তখন সেটা ঠিকই। তাহলে ধরো কারণ সারাদিন সবাই হ্যাঁ, কাজে ব্যস্ত না, হ্যাঁ, যত ওইটাই তো টাইম। হুম তাহলে তাদেরকেও বলা যাচ্ছে ঠিক আছে 1টা অবধি চলবে, হ্যাঁ, আমি কিন্তু 2টোর মধ্যে ঘুমাবো, তারপর কিন্তু আমি ফোনটা বন্ধুরা যে সারাদিন ধরে ডিটক্স করেছি, এবার রাতে রাতে হচ্ছে হ্যাঁ, এটাই। না, জোকস অ্যাপার্ট, না হ্যাঁ। আমি একটা কাজ করেছি যার ফলে আমি কিছুটা হেল্প পেয়েছি। আমার ফোনে যত অ্যাপ আছে প্রত্যেকটা নোটিফিকেশন অফ করা। নাম্বার 1, একমাত্র ইমেলের বাদ দিয়ে, হ্যাঁ। একমাত্র ইমেল ছাড়া আমি কোনো আমার সব নোটিফিকেশন অফ করা। হ্যাঁ। মানে আমাকে হোয়াটসঅ্যাপে যদি কেউ করে হ্যাঁ। ডেলিভার গেলে আমাকে দেখতে গিয়ে পারবে। দেখতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেইটা আমাকে কিছুটা হেল্প করেছে, যে হ্যাঁ, দেখেছি হ্যাঁ, আমার যত অ্যাপ আছে সেগুলোর নোটিফিকেশন অফ করে দিয়ে হুম, হুম, হুম। তখন আমাকে বারবার ওইটা চেকও করতে হচ্ছে না। হ্যাঁ। কারণ আমি জানি চেক করেও লাভ নেই, কারণ নোটিফিকেশন অফ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা ভালো একমাত্র করেছো। যখন কেউ পারে না হ্যাঁ। আমাকে ডিরেক্ট ফোন করে। জানো এটা থেকে একটা সিনড্রোম তৈরি হয়েছে, এটাকে বলে ফ্যান্টম ভাইব্রেশন, জানো তো? ও মনে হচ্ছে ধরো এই- যেমন এই- এই ফ্যান্টম লিম সিনড্রোম উনি Right, এটা জানবেন, নিয়ে আমরা আলোচনা যে কারো করেছি। পা, একদম, একদম। তাই না, পা ধরো কাটা গেছে, তারপরও কিন্তু তার ওই পায় পায়ের যে জায়গাটা নেই সেটার সেন্সেশন ফিল হয়, এটাকে ফ্যান্টম লিম সিনড্রোম বলে। সেরকম এখন তৈরি হয়েছে যে ফোন ভাইব্রেট করছে না কিন্তু মনে হচ্ছে ভাইব্রেট করছে, মনে হলো যেন ফোনটা ভাইব্রেট করলো, মনে হলো যেন একটা ফোন এসছে। এটা হয়েছে সেই নোটিফিকেশন থেকে আর কি, হয়েছে স্পাইক। এই প্রত্যেকটা নোটিফিকেশনের সাথে সাথে তোমার একটা ব্রেনে একটা লেভেল অফ স্টিমুলেশন হচ্ছে, তো সেটা থেকে তুমি অ্যান্টিসিপেটও করছো যখন সেটা হচ্ছেও না। হ্যাঁ, তো এটা খুবই ভালো করেছো, মানে সেটা করা যায়। আচ্ছা, এইবার আসি নার্সিসিস্ট। এই কথাটা মানে ভীষণ ইউজ হয়। খুব ইউজ হয়। হ্যাঁ। এবার আমি জানি না এটা কতটা আমি সাইকোলজিক্যালি কারেক্ট বলছি, যে নার্সিসিস্ট মানে আমরা জানি যে সেলফ সেন্টার, নিজেকে ভালোবাসে, নিজেকেই বোঝে, নিজে যা বোঝে সেটাই ঠিক। কোথাও গিয়ে তো আমরা সবাই বোধহয় নার্সিসিস্ট আমরা, এবং আপনারাও সেলফ লাভকে প্রমোট করেন। কারণ নিজে যদি ভালো না থাকি, আমার যে এনার্জিটা সেটা তো রেজোনেটিং, তো আমার আশপাশে সবাইকে আমি খারাপ রাখবো যদি আমি ডিস্টার্ব থাকি। তো আমি যদি নিজেকে ভালো রাখি, নিজেকে ভালোবাসি, আমি খুশি থাকি, আমার ওই হ্যাপি এনার্জিটাও রেজোনেট করবে। তো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে কেউ সেলফ লাভ নাকি নার্সিসিস্ট? একটা সরু লাইন আছে। হ্যাঁ, কি জানো তো, এটাও একটা মানে মজার ব্যাপার। আমরা টার্মটা ইউজ করছি নার্সিসিস্টিক। হ্যাঁ, নার্সিসিস্টিক টার্মটা এসছে নার্সিসিজম থেকে। নার্সিসিজমের আক্ষরিক মানে হচ্ছে সেলফ লাভ। ওই যে সেই গ্রিক মিথোলজির গল্প, যে নার্সিসাস নিজের রিফ্লেকশন দেখে এতই মুগ্ধ হয়ে গেল, নিজের রূপ দেখে, যে নিজেই ডুবে গেল আর কি ওই জলে, এরকম ব্যাপার। কিন্তু কি জানো তো, অ্যাকচুয়ালি যারা নার্সিসিস্ট তারা কিন্তু নিজেকেও বোধহয় অথেন্টিক্যালি ভালোবাসতে পারে না। হ্যাঁ, এবং অথেন্টিক্যালি নিজেকে ভালোবাসতে পারে না বলেই তাদের তো এত রকম জিনিস করতে হয় নিজেকে বেটার ফিল করার জন্য, বুঝতে পারছো? ফলে তাদের আচরণটা দেখে আমার মনে হবে যে কোনো থার্ড পার্সন, মানে তাদের বাইরে, তাদের অন্তরে যারা নেই, তাদেরকে বাইরে থেকে যারাই দেখবে, তাদের সবারই মনে হবে যে এই মানুষটা তো ভীষণ নার্সিসিস্টিক, নিজেকে ছাড়া কাউকে বোঝে না, আমি 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 সব কিছুতে দেখবে এদের আমি স্টেটমেন্ট খুব বেশি আর কি, যে আমার এটা এটা মনে হয়েছে, তোমার এই আচরণে আমার এরকম লেগেছে, মানে তারাই সব কিছুর কেন্দ্রবিন্দু। কিন্তু তার মানে যে তারা সত্যি করে নিজেকে খুব ভালোবাসতে পারে অথেন্টিক্যালি, তা কিন্তু নয়। তো সেটাই হচ্ছে সমস্যা অ্যাকচুয়ালি। আর ওই সমস্যাটাই কোনো না কোনোভাবে প্রজেক্ট হতে থাকে। এবার ধরো কোথায় প্রজেক্ট হবে? সবচেয়ে বেশি প্রজেক্ট হবে তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপে, এবং সবচেয়ে নিকট যে সম্পর্ক, ক্লোজ সম্পর্ক, যেগুলো রোম্যান্টিক রিলেশনশিপ, হ্যাঁ, বা পার্টনারের সাথে যে রিলেশনশিপ, সেগুলোতেই এটা সবচেয়ে বেশি প্রকাশ পাবে। হ্যাঁ, তো সেটাই। ফলে নার্সিসিস্টিক, ধরো একটা রিলেশনশিপে একজন যে নার্সিসিস্টিক ভাবে রিয়্যাক্ট করছে, তার যে ভেতরে সবসময় নিজের প্রতি জেনুইনলি ভালোবাসা থাকে, তা কিন্তু নয়। যে নার্সিসিস্ট তাকে কি আপনারা ট্রিট করতে পারেন, নাকি সে এসে আপনাকেই বলবে যে ও কিছু জানে না? হ্যাঁ, আমার চান্সেস অনেক বেশি।
তাই মানে নার্সিসিজম দ্বিতীয়টা ঠিক করা হওয়ার যায় চান্সেস না, দ্বিতীয়টার চান্সেস অনেক বেশি। যে আপনাকে এসে হ্যাঁ, সেলফ ডাউট সে ঢুকিয়ে দিল? আমাকে সাইকো অ্যানালাইজ করে 10 জনকে ফোন করে বলে যে, ও আর কি আমার থেরাপি করবে, হ্যাঁ ওর থেকে আমি বেটার বুঝি, ওর এই প্রবলেম আমি বুঝে গেছি। হ্যাঁ সেকেন্ড সেশনে তো গল্পই হলো। অনেক নার্সিসিস্টিক লোকেরা তারা এরকম বলে যে থেরাপিস্টের কাজ করার জন্য থেরাপিস্টের আইকিউ তো আমার থেকে বেশি হতে হবে। হুম, তো আমার যদি প্রথম সেশনে তার সাথে কথা বলে মনে হয় যে এর আইকিউ আমার থেকে কম, সে আমাকে কি ট্রিট করবে, হুম, সে আমার প্রবলেমটা কি বুঝবে, আর সে তো আবার ইন্টেলেকচুয়াল লেভেলটাকেই ধরতে পারছে না। হুম, হ্যাঁ, তো ইউজুয়ালি যারা নার্সিসিস্টিক তারা থেরাপিতে আসে না, রেয়ারলি আসে। এবং কী পরিস্থিতিতে আসে সেটাও আমি তোমাকে বলবো। ইউজুয়ালি যারা আসে তারা হচ্ছে ভিকটিমস অফ নার্সিসিস্টিক অ্যাবিউস, বা সার্ভাইভার বলাটা বেটার, সার্ভাইভার টার্মটা বেটার, যে যারা নার্সিসিস্টিক অ্যাবিউস ফেস করেছে এবং নার্সিসিস্টিক অ্যাবিউসের ভুক্তভোগী, তারা থেরাপিতে আসে। এবং অনেক সময় কিন্তু তারা তাদের পার্টনারকে লুকিয়েও আসে। এরকমও হয় যে তার পার্টনার হয়তো জানেন না, এবং আমরাও অনেক সময় বলি যে আপনার যদি মনে হয় যে জানলে আরও অশান্তি হবে বা জানলে আরও আপনার জন্য অসুবিধাজনক হবে, আপনি জানাবেন না। অ্যাজ অ্যান অ্যাডাল্ট আপনার তো সেই চয়েসটা আছে। আচ্ছা এই যে আপনি কথাটা বললেন হ্যাঁ। নার্সিসিস্টিক অ্যাবিউজ, হুম। সবার আগে একটু সহজে বলুন হোয়াট ইজ নার্সিসিস্টিক অ্যাবিউজ? অ্যাবিউস, হ্যাঁ নার্সিসিস্টিক অ্যাবিউস না নানান ধরনের হতে পারে। হ্যাঁ, যেমন আমি কতগুলো নাম বলছি, তারপরে নামগুলোর মানে বলছি। যেমন গ্যাস লাইটিং, গ্যাস লাইটিং নামে একটা সিনেমাও বেরিয়েছিল, দেখেছো হয়তো। তো সেই সিনেমাটা যে খুব গ্যাস লাইটিংকে এক্সপ্লেন করে তা না, কিন্তু যে ধরনের নার্সিসিস্টিক অ্যাবিউসগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে গ্যাস লাইটিং, একটা হচ্ছে লাভ বম্বিং, একটা হচ্ছে ব্রেড ক্রাম্বিং, হ্যাঁ আরেকটা বলে হুভারিং। হ্যাঁ, তো এরকম নানান ধরনের আছে। তো গ্যাস লাইটিংটা কি সবচেয়ে বেসিক এবং যেটা সবচেয়ে কমনলি দেখা যায়। ধরো তুমি তোমার পার্টনারকে বললে যে তুমি তোমার সমস্ত বন্ধুদের সামনে তুমি এরকম আমাকে নিয়ে হাসাহাসি করলে যে হ্যাঁ ও তো কিছুই পারে না, শুধু এইটাই পারে, এটা ছাড়া কিছু পারে না, আমার না খুব খারাপ লাগলো, আমার খুব অপমানজনক লাগলো ব্যাপারটা। তখন হয়তো আমি উল্টে বললাম যে তুমি এত সেনসিটিভ কেন, মানে এটাকে এভাবে নেওয়ার কি ছিল ব্যাপারটা, হ্যাঁ আমি তো এটাকে এভাবে বলিনি, হ্যাঁ এত সেনসিটিভ হলে তো খুব মুশকিল, তুমি এটাকে এভাবে পারসিভ করছো কেন, এ করছো কেন। পুরো ব্যাপারটাকে আমি এমন করে ঘুরিয়ে দিলাম, ব্যাপারটা এমনভাবে ঘুরে গেল যে ওটা আলটিমেটলি দোষ হয়ে গেল কিন্তু তোমার, যে তুমি খুব ইমোশনালি সেনসিটিভ হচ্ছ, তুমি তিল থেকে তাল করছো একটা খুব ছোট ব্যাপার, সেটাকে তুমি আউট অফ কনটেক্সট নিয়ে গিয়ে এটাকে একটা ইস্যু করছো। সো দ্য প্রবলেম লাইস উইথ ইউ। তার কোনো সংশোধনের দরকার নেই বা তার কিছু রিয়েলাইজেশনের দরকার নেই, এটাকে বলে গ্যাস লাইটিং। তো এটা যদি দীর্ঘকাল ঘটতে থাকে তাহলে কি হবে, দীর্ঘকাল ঘটতে থাকলে সেই মানুষটা নিজের পারসেপশনকেই তো ডাউট করতে শুরু করবে, যে আমি বোধহয় সব কিছু যেভাবে দেখি বা যেভাবে পারসিভ করি তার মধ্যেই কিছু সমস্যা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে গ্যাস লাইটিং। হ্যাঁ, আচ্ছা তারপরে লাভ বম্বিংটা কীরকম বলো তো। প্রথম দিকে যখন একজন নার্সিসিস্টিক মানুষ রিলেশনশিপে যায় না, প্রথম দিকে খুব লাভ বম্বিং করে, বুঝেছো। ধরো মানে ধরো কেউ ভিক্ষে নিতে এসছে, আমি গাড়ির ভেতর দিকে আছি, আমি হয়তো আমার পার্টনারের হাতে টাকাটা দিয়ে বললাম তুমি দিয়ে দাও, তুমি একটা হাসি মুখে সেই ভিখিরির হাতে টাকাটা দিলে। তবে আমি তোমাকে বললাম বাবা তোমার মধ্যে কেমন একটা অরা আছে, মানে এমন একটা অরা আছে, তুমি যদি টাকাটা না দিয়ে শুধু এই মুখের হাসিটাই দিতে তাহলেই হয়তো আমার সারা দিন ধন্য হয়ে যেত। মানে প্রথম দিকে আমি তাকে এমন লেভেল অফ ভালোবাসা, অ্যাডমিরেশন, দেখাবো না, যে ওই যেটা আমরা একটা টার্ম বলি টু গুড টু বি ট্রু, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ এখনকার ভাষায়। হ্যাঁ, যে প্রথম দিকে তার মনে হবে এভাবে তো আমাকে কেউ দেখেইনি, এভাবে তো আমাকে কেউ ভালোই বাসেনি, এভাবে তো কেউ আমাকে আজ অব্দি অ্যাপ্রিসিয়েটও করেনি, এরকম একটা ব্যাপার। এবং তার মধ্যে সুপ্তভাবে আরেকটা ম্যানিপুলেশন চলতে থাকে। আস্তে আস্তে না ওরা ওদের পার্টনারকে এরকম বোঝাতে শুরু করে যে তোমার আদতে ভালো আর কেউ চায় না আমি ছাড়া। এটাও ওদের ওই অ্যাবিউসের একটা পার্ট, যে ওরা না ওদের ভিকটিমদেরকে আস্তে আস্তে বাকি সমস্ত সম্পর্ক থেকে আইসোলেট করে দেয়। বুঝতে পারছো, যে ধরো যে তোমার এই বন্ধু তোমাকে এরকম এরকম বলে, কই তোমার এই এটাতে তো এলো না, তুমি বলো ওরাও তোমার এত ভালো বন্ধু, কই তোমাকে তো ওরা এই এতে ডাকলো না, ও তো এই বন্ধুদের সাথে চলে গেল, তোমাকে কি বলেছে, তোমাকে তো বলেনি।
ওরা ধরেই নিয়েছে তুমি ওদের থেকে ইনফিরিয়র। হ্যাঁ, তোমার মা বাবা কোনোদিনই তোমাকে বেশি ইম্পর্টেন্স দেয়নি, তোমার বোনকেই বেশি ইম্পর্টেন্স দিয়ে এসছে। তোমার বাড়িতে তোমার বোন যা বলে সেই অনুযায়ী চলে, তোমার কথা অনুযায়ী তো কোনো কিছু চলেই না, তোমার কথার তো কোনো ভ্যালুই নেই। তো দুটো জিনিস সাইমালটেনিয়াসলি চলছে, বুঝতে পারছো? একদিকে আমি মনে করছি এই আমাকে যেভাবে দেখছে, যেভাবে ভালোবাসছে, যেভাবে প্রশংসা করছে, যেভাবে আমাকে ভ্যালু করছে, আজ অবধি কেউ করেনি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, তাহলে তাকে বাকি সমস্ত সম্পর্কগুলো থেকে আমি আস্তে আস্তে আইসোলেট করে ফেলছি। হ্যাঁ, তাতে যেটা হচ্ছে দুটো জিনিস হচ্ছে, আমার তার ওপর কন্ট্রোল, ইনফ্লুয়েন্স, প্রভাব বাড়ছে। হ্যাঁ, কারণ আমি মনে করছি এই মানুষটাই একমাত্র আমার ভালো চায়, এই মানুষটাই একমাত্র আমাকে দেখেছে, মানে সঠিকভাবে দেখেছে, আর কেউ আমাকে সেভাবে দেখেনি, এটা একটা। এবং এটার জন্য পরবর্তীকালে কি হবে যে এ কিন্তু অন্যান্য সোশ্যাল সাপোর্ট সিস্টেমগুলোতে তার আস্তে 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 একদম বিলীন হয়ে যাচ্ছে। যে ধরো 6 মাস পরে আমার মনে হলো যে আমার না মনে হচ্ছে যে এ ঠিক আগের মতো নেই, এ কেমন যেন আমার সাথে অন্যরকমভাবে বিহেভ করছে, এ করছে, এটা আমার শেয়ার করারও আর কোনো লোক নেই। কারণ ওই 6 মাসে আমি আমার বাকি সমস্ত বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে গেছি। তো এটা হচ্ছে লাভ বম্বিং। এটা ওই বললাম আইদার শুরুর দিকে হয়, আর নয় কখন হয় বলো তো এই হুভারিং এর পার্ট হিসেবে। হোয়াট ইজ হুভারিং? হুভারিংটা ধরো আমি হচ্ছি ওই নার্সিসিস্টিক মানুষ, আমি হচ্ছে সূর্য, ঠিক আছে? তুমি সূর্যকে অরবিট করে চলছে একটা প্ল্যানেট। এবার এই সূর্য যখন টের পাচ্ছে যে প্ল্যানেটটা না আস্তে আস্তে কেমন একটা শিথিল হয়ে যাচ্ছে, একটু অরবিট থেকে মনে হচ্ছে বেরিয়ে যেতে পারে, এই অরবিটে মনে হচ্ছে আর থাকবে না, এর ওপর আমার ইনফ্লুয়েন্সটা মনে হচ্ছে একটু কম, একটু আমি যাই করছি তাতে অতটা কিন্তু আগের মতো প্রভাবিত হচ্ছে না, অতটার ওরকম রিয়াকশান দিচ্ছে না, তখন সে আবার এমন একটা কিছু করবে যাতে তুমি আবার একটু অরবিটে ফিরে আসো। তো এটাকে বলে হুভারিং, যে তখনও আবার সে একটু লাভ বম্বিং করবে কিন্তু। হ্যাঁ, যে তখন আবার একটু তুমি দেখবে যে আরে এ তো সেই আগের ঝলকটা দেখতে পাচ্ছি, ও যে সেই প্রথম দিকে যেরকম ছিল আজকে ঠিক সেরকম আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল, সেরকম আমাকে সারপ্রাইজ দিল। লাস্ট 3 বছরে তো ও কোনোদিন আমাকে সারপ্রাইজ দেয়নি, তার মানে বোধহয় ও কিছু একটা রিয়েলাইজ করেছে, ও বোধহয় সত্যিই শুধরোতে চায়। সেই হুভারিংয়ের পার্ট হিসেবে তারা হয়তো থেরাপি সেশনে আসতে রাজি হলো, যে না না তুমি এত কষ্টে আছো, না না সত্যি এরকম একটা হয়েছে, চলো ঠিক আছে তুমি যদি চাও আমি থেরাপি সেশনে যেতেও রাজি আছি। ব্যাস বলে জল হয়ে গেল পার্টনার, যে আমার কিন্তু পার্টনার ভালো হতে চায়, দেখো ও তো আবার এরকম জিনিসগুলো করছে যেগুলো শুরুতে করতো। তো এটা হচ্ছে হোভারিং, যে ওরা যে টের পায় যে আমার পার্টনার বোধহয় আমার চঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছে, প্রয়াস নিচ্ছে, আস্তে আস্তে আমার তার প্রতি কন্ট্রোল বা ইনফ্লুয়েন্সটা বোধহয় কমে আসছে, কিছু একটা শিফট হচ্ছে, তখন এরকম একটা কিছু তারা করে থাকে অনেক সময়। হ্যাঁ, ব্রেড ক্রাম্বিংটা না নার্সিসিস্টিক রিলেশনশিপেও হয়, আবার এমনিও হয়। দেখবে আজকাল রিলেশনশিপের শুরুর দিকে লোকে বলে না যে আমাকে ঘোস্ট করে দিল, আমাকে সিন জোন করে দিচ্ছে, আমি মেসেজ করছি সিন জোন করে দিচ্ছে। ব্রেড ক্রাম্বিংটা হচ্ছে কিরম বলো তো, মানে খুব মানে অল্প ভাষায় বলতে গেলে যে আমি কত কম ইনভেস্টমেন্টে রিলেশনশিপটা মেনটেন করতে পারি, যত কম ইনভেস্টমেন্টে ইয়ে করা যায়। তো তাহলে আমার পার্টনার জানছে যে হ্যাঁ ভালো তো বাসে, সারাদিনের শেষে একবার আই লাভ ইউ তো বলে, বা আমাদের তো সারাদিনে মেসেজে একটু একটু কথা হয়, রাতেও 10 মিনিট কথা বলে, তাও বলে দেখো আমার ঘুমের টাইম হয়ে গেছে 12টার পর আমি 1 মিনিটও জাগতে পারি না, কিন্তু কিছু যে করছে না আমি এটাও তো বলতে পারবো না। তো এটা হচ্ছে ব্রেড ক্রাম্বিং, যে কত কম ইনভেস্টমেন্টে তুমি তোমার পার্টনারকে বা রিলেশনশিপকে মেনটেন করতে পারো, এটা হচ্ছে একটা। আর আরেকটা হয় যে খুব সাংঘাতিক, এটাকে বলে স্টোন ওয়ালিং। স্টোন ওয়ালিংটা কীরকম ফিল হয় বলো তো, যে ধরো আমার পার্টনার না একটা ঠান্ডা দেওয়ালের মতো। হ্যাঁ, আমি বলছি যে আমার না এটাতে খুব কষ্ট হয়েছে, তুমি এরকম করলে, এই করলে, ওই করলে, তার সামনে হয়তো আমি কাটছি যা ইচ্ছে করছি, তার কোনো রিয়াকশন নেই। বা ধরো দিনের পর দিন আমি এমন একটা ভাব করছি যে আমার পার্টনার আমার সামনে বেঁচে আছে না মরে গেছে, না ঠিক আছে কি ঠিক নেই, আমার কোনো কিছুতে কিছু এসে যায় না, খুব মানে মিনিমাল রেসপন্স। তুমি কি আজকে ডিনার করবে? হ্যাঁ করবো। তুমি কি কালকে আমাদের একটা এরকম প্রোগ্রাম আছে তুমি যাবে? না যাবো না, মানে এইরকম একটা রেসপন্স দিচ্ছি। এবার অন্যদিকে যে মানুষটা আছে তার সাংঘাতিক এটার তাহলে প্রভাবটা কি, ইমোশনাল নেগলেক্ট। সে ফিল করছে যে আমার কোনো মূল্যই নেই, এই মানুষটার চোখে আমার কোনো মূল্য নেই।
তখন না দুটো জিনিস হয়, এক মানুষটা নিজে খুব ডিপ্লিটেড ফিল করে যে আমার তো কোনো মূল্য নেই, সেটা সে ইন জেনারেল ফিল করতে শুরু করে। আরেকটা যেটা হয় যে আচ্ছা কোনোভাবে যদি একে হয় না যে ঝাঁকিয়ে যদি কোনোভাবে একটা রিয়াকশন বার করা যায়, অনেক সময় তারা সেলফ হার্ম বিহেভিয়ারেও এনগেজ করে। হ্যাঁ, যে আচ্ছা তুমি, আমি কাটছি কোনো কিছুতে তোমার কোনো এফেক্ট হচ্ছে না, আমি দেয়ালে গিয়ে মাথা ঠুকলাম। হ্যাঁ, আমি হয়তো নিজে একটা, এটাকে সুইসাইড অ্যাটেম্প্ট বলে না, সেলফ হার্ম বিহেভিয়ার, যে আমি হয়তো নিজে একটু নিজের হাত কাটলাম, এ করলাম, যে আচ্ছা আমি পেনে আছি, আমি এতটা কষ্টে আছি, সেটা কোনোভাবে ফিজিক্যালি কমিউনিকেট করলেও যদি এ কিছুটা বোঝে, তো তাতে কোনো সেরকম রিয়াকশন হয় না, বা রিয়াকশনটা এরকম হয় যে তুমি তো ইচ্ছে করে ড্রামা ক্রিয়েট করছো। তুমি তোমার চাও তো যে অ্যাপার্টমেন্ট বা কমপ্লেক্সের লোকেরা জানুক যে তুমি কত খারাপ আছো, তুমি অ্যাটেনশন সিক করার জন্য এটা করছো তো। হ্যাঁ, কারণ ওই নার্সিসিস্টিক রিলেশনশিপের কোরে যে প্রবলেমটা না, এরা সত্যি করে এমপ্যাথাইজ করতেই পারে না, এমপ্যাথির জায়গাটাই পুরো মিসিং। তো একদম ভেতরে যে প্রবলেমটা, এমপ্যাথাইজ করতে পারে না, ম্যানিপুলেশন সম্পর্কটার একটা পার্ট থাকবেই, অ্যাকাউন্টেবিলিটি খুব কম। ধরো আমি একটা দোষ করেছি, সেই বা একটা খারাপ কিছু করেছি, এবার আমি কখনোই সেটার জন্য অ্যাকাউন্টেবল হব না। হ্যাঁ, যে না আমি তো এটা করিনি, না ও আমায় এটা বলেছিল, না সেটা তাহলে ওর প্রবলেম, আমার তো এটা এরকমই হওয়ার কথা, আমি করেছি। যে কারণে এরা কখনো অ্যাপোলোজাইজ করে না। হ্যাঁ, এবং এদের অ্যাপোলজিটাও খুব কন্ডিশনাল গোছের হয়, আইদার ম্যানিপুলেটিভ অর কন্ডিশনাল। হ্যাঁ, যে ঠিক আছে আমি অ্যাপোলোজাইজ করছি, কিন্তু দেখো এটা নিয়ে কিন্তু তুমি পরের বারও যদি তুমি আমাকে এরকম কিছু বলো, তাহলে কিন্তু আমার এরকমই রেসপন্স হবে। তাহলে তো তার কোনো পশ্চাত্তাপ নেই, রিয়েলাইজেশনও নেই, বা সে এটাও বলছে না যে আচ্ছা আমি অ্যাকশনটা রিপিট করব না, তোমার কষ্ট হয়েছে তাই আমি এটা রিপিট করব না। তাহলে এটা কি ধরনের অ্যাপোলজি হল, তাই না? বা এরকম একটা অ্যাপোলজি যে হ্যাঁ ওই তুমি বলছো তোমার খারাপ লেগেছে তাই আমি অ্যাপোলোজাইজ করছি, কিন্তু তো খারাপ লাগার কিছু আছে বলে তো আমার মনে হয় না। কোন কোন কন্ডিশন একটা মানুষকে নার্সিসিস্ট তৈরি করে? সেটা পাওয়ারের কোনো একটা বড় জায়গায় হতে পারে, খ্যাতি হতে পারে, হ্যাঁ প্রচুর টাকা হতে পারে, সবাই মানে স্থাবক সর্বস্ব একটা মানুষ, সেটাও হতে পারে। আরো পেছনে যেতে হবে, বুঝলে তো, ছোটবেলা, একদম ছোটবেলা, সেটা একটা খুব বড় ক্লু আর কি। যে ধরো আজকে দু রকম হতে পারে, এক হতে পারে যে আমি এমন একটা সেটআপে বড় হয়েছি, আমাকে ফিল করানো হয়েছে তুমিই সর্বশ্রেষ্ঠ, তোমার থেকে বেটার কেউ হতেই পারে না, এটা একটা হতে পারে। যে তুই যা গাস তোর থেকে ভালো কেউ গায়ই না, তুই যা ব্রিলিয়ান্ট ছেলে, তোর যা আইকিউ, তোর থেকে বেটার কেউ হতেই পারে না। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা শুনে সে বড় হয়েছে, তো সে বড় হতে হতে তার সেলফ এস্টিমটা বেশ ইনফ্লেটেড, হ্যাঁ মানে একটু মাত্রাতিরিক্ত। এবার যখন সে বাইরে ধরো কলেজে ইউনিভার্সিটিতে আর পাঁচজনের সাথে মিশছে, তার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। হ্যাঁ, তো যে ধরো এটাকে মেনে নিতে পারবে যে হ্যাঁ আমার মা বাবা হয়তো আমাকে এভাবে বড় করেছে, কিন্তু এটা সত্যি নাও হতে পারে, আমার থেকেও বেটার নিশ্চয়ই আরও আছে, এবং সেটাকে উইথ হিউমিলিটি অ্যাকসেপ্ট করবে, সে কিন্তু তার থেকে উত্তম মানুষদের সাথেও ঘোরাফেরা করবে। হ্যাঁ, কিন্তু যার এটা একদম তার পার্সোনালিটির একটা পার্ট হয়ে যাচ্ছে, বা তার পার্সোনালিটি থেকেও হয়তো বলাটা বেটার, তার সেলফ কনসেপ্টের একটা পার্ট হয়ে যাচ্ছে, সে তাহলে এমনই কোম্পানিতে থাকার চেষ্টা করবে যেখানে আমি সেন্টার অফ অ্যাটেনশন মানে থাকবো, অ্যালফা আমাকে থাকতে হবে, বা সেখানে আই অ্যাম দ্য মোস্ট সুপিরিয়র, মানে আমাকে কেউ ডমিনেট করতে পারে না, পারবে না। আমার থেকে সুপিরিয়র কারোর সাথে মিশিও না। বা রিলেশনশিপেও তাহলে আমার যে পার্টনার তাকে সাবমিসিভ হতে হবে, তাকে আমার থেকে ইনফিরিয়র হতে হবে, আমাকে সুপিরিয়র হতে হবে, সে অ্যাকচুয়ালি ওর হতে ইনফিরিয়র নয়। এর মধ্যে কি এই ব্যাপারগুলো না খুব সাটল, এত লেয়ার্ড না, যে ধরো হয়তো আমার যে পার্টনার সে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো, হয়তো আমার থেকে কোনো দিকে হয়তো তার ভালোর মাপকাঠিটা আরও ওপরে, এবার তাকে সমাজের সামনে কিন্তু আমি এমনভাবে পোর্ট্রে করছি যে আই এম সো প্রাউড অফ মাই পার্টনার। হ্যাঁ, যে দেখো তো আমার হাজব্যান্ড কত ভালো, এইটাতে এটা করছে, ওটাতে ওটা করছে, কারণ দ্যাট ইজ অ্যাডিং টু মাই সোশ্যাল ইমেজ। এটা আরেকটা প্রবলেম কি জানো তো, যে এই যে নার্সিসিস্টিক যারা, তারা খুব সোশ্যাল ইমেজ কনসিয়াস হয়, তো ওটাও একটা না, এদের সাথে যারা সম্পর্কে থাকে তাদের আইসোলেটেড হয়ে যাওয়ার এটাও একটা কারণ। ধরো আমি যখন আমার বন্ধুকে কি বলছি, জানিস তো ও না আমাকে এরকম এরকম বলেছে, হ্যাঁ জানিস আমার সাথে এরকম করেছে, তারা বিশ্বাসই করতে চায় না,
তারা বলে যে কি করে, এটা হতেই পারে না, হ্যাঁ এই দাতা এটা করতেই পারে না। আমরা তো বন্ধুদের গ্রুপের মধ্যে আলোচনা করি যে তুই তো লাকিয়েস্ট, এরকম হাজব্যান্ড লোকে 7 জন্ম তপস্যা করলেও পায় না, তোকে কি সাপোর্ট করে, তোকে সব জায়গায় কীরকম অ্যাসিস্ট করে, তোর সাথে সব জায়গায় যায়, তোকে সব জায়গায় মানে এগিয়ে দেয়, সব জায়গায় তোকে এনকারেজ করে, তুই এই কথা বলছিস, তুই নিশ্চয়ই ভুল ভাবছিস, তোর নিশ্চয়ই মানে কিছু গন্ডগোল হচ্ছে ভাবতে। তো এটা একটা দিক। আরেকটা এটা হতে পারে যে এটা ছোটবেলা থেকেই এত কন্ডিশনাল পজিটিভ রিগার্ড পেয়েছে যে তাদের মা বাবারা, একটু explain করুন হ্যাঁ সমাজে, হ্যাঁ। যে কন্ডিশনাল মানে কি, যে শর্তযুক্ত রিগার্ড। দেখো একটা সময়ের পরে আমরা সবাই কন্ডিশনাল রিগার্ড পাই, তখন ছোটবেলায় যখন সদ্যজাত শিশু, তার থেকে তো আমাদের কোনো এক্সপেকটেশন থাকে না, সে কি করবে, সে কাঁদবে, সে হিসুপটি করে ফেললেও কাঁদবে, সে খিদে পেলেও কাঁদবে, তাকে প্রোভাইড করা, তাকে কমফর্ট দেওয়া, তাকে নার্চার করাটাই মা বাবার কর্তব্য, কাজ। হ্যাঁ, যেই একটু বড় হতে শুরু করে, টয়লেট ট্রেনিংয়ের যে ফেজটা, তখন থেকে কিছু না কিছু কন্ডিশন অ্যাটাচ হতে শুরু করে। তুমি প্যান্টে টয়লেট করে ফেললে, বাবা দেখো ব্যাড বয়, ছি ছি এরকম করে, তুমি একটু বলতে পারো না যে তুমি টয়লেটে যাবে, তখন থেকে ওই ব্যাড বয় গুড বয়, ব্যাড গার্ল গুড গার্ল, হ্যাঁ বা তুমি এটা তো ঠিক করলে না, এটা খারাপ করলে, এই কিছু অ্যাটাচ হতে থাকে। এবং বাচ্চাটাও দেখে যে তার সাথে সাথে আমার মা বাবার ফিডব্যাক আলাদা হচ্ছে। আমি যদি ভালো কিছু করি আমি ভালোবাসা পাচ্ছি, আমি যদি এমন কিছু করি যেটা তাদের চোখে মানে লজ্জাজনক বা তাদের চোখে অ্যাকসেপ্টেবল নয়, সেটার জন্য বকা খাচ্ছি, মার খাচ্ছি। তো একটা সময়ের পর আমরা সবাই কন্ডিশনাল রিগার্ড পেয়েছি। হ্যাঁ, কিন্তু ধরো একজন মানুষ যদি খুব ছোটবেলা থেকে ফিল করে যে আমাকে কিছু কন্ডিশনস ফুলফিল করতে যেতে হবে, তবেই কিন্তু আমি ভালোবাসার যোগ্য। হ্যাঁ, যে আমাকে পারফেকশনিস্ট হতে হবে, আমি যে কোনো ফিল্ডে যাব সেই ফিল্ডে আমাকে তাবর লেভেলের হতে হবে আর কি। হ্যাঁ, যে সেই ফিল্ডে একেবারে আমি ডক্টরেট পোস্ট ডক্টরেট লেভেলে যদি আমি না যাই তাহলে তো আমার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তো তাদের তো ওই যে বললাম, তারা কি অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসতে পারছে না। তো আমি যেখানে নিজেকেই কখনো ভালোবাসতে পারি না, সারাক্ষণ আমি হিসেব করে চলছি যে এই বাবা এটা থেকে আমি পিছিয়ে গেলাম, এটা দেখি আমার এটা হলো না, এইটা না হলে কি আমার ভালো হবে, তারা নিজেরাই কখনো নিজেকে নিয়ে স্যাটিসফাইড নয়, তারা অন্যকে কি সত্যি করে অথেন্টিক্যালি কখনো ভালোবাসতে পারে? এখানে একটা জিনিস আসছে, আমি যেটা আপনার কথা থেকে বুঝতে পারছি যে দেখুন, আপনি বললেন একদম খুব ছোটবেলায় চলে যেতে হবে। এখন কি, এখন ম্যাক্সিমাম লোকের নয় বাচ্চা নিচ্ছে না, আর যারা নিচ্ছে তাদের একটা, যাদের একটা বাচ্চা তাদের তো এই ছোটবেলা থেকেই যে শেয়ারিং যে ব্যাপারটা এতটাই প্যাম্পার্ড যে ঠিক আছে এটা ভেঙে ফেলেছিস আর একটা দিয়ে দিচ্ছি, বা বই, আচ্ছা ঠিক আছে তোর এবারে বইটা কিনতে হবে না, ওই দাদার বইটাই আছে ওটা দিয়েই তোর এই ক্লাসে হয়ে যাবে। তো এই যে জিনিসটা, এটা তো একদম চলে গেছে, এটা তো একদম চলে গেছে। তাহলে ছোটবেলা থেকেই সে দেখছে আমি বস, আমি যা চাইছি তাই পেয়েছি, এবার এটা তো তার মনের মধ্যে একদম ইনকর্পোরেট হয়ে গেছে। এবার তারপরে যখন সে বড় হয়েছে তখন তো সে চাইবেই যে আমি আচ্ছা এটা আমারই, এটা আমি কারোর সাথে শেয়ার করব না। তো তার মধ্যে অবশ্যই বাবা মার এই যে মানে কিভাবে তৈরি করছে বাচ্চাকে, তার মধ্যে একটা অন্তর থাকে যে হ্যাঁ ঠিক আছে এরকম ভাবে বড় হয়েও আমি লোকের সাথে শেয়ার করতে জানি, হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করছি, প্রতিবেশী যে ছেলেমেয়েরা তাদের সাথে শেয়ার করছি, যে সিঙ্গেল চাইল্ড হলেও তো এই জায়গাগুলো বা কাজিনসদের সাথে শেয়ার করছি। তো সেটাই অবশ্যই মানে হ্যাঁ, এখন কি বলুন তো, এখন না সিঙ্গেল চাইল্ড নেওয়াটা একটা ইকোনমিক ডিসিশনও কিন্তু অনেক ক্ষেত্রে, তাই না? যে দেখবেন অনেক মা বাবারা কিন্তু বলে যে আমরা দুটো বাচ্চা নিতে চাইলে কি হবে, চালাবে কে? যে একটা বাচ্চার স্কুল টিউশনি, তাকে বড় করা, তার ইউনিভার্সিটি ফিজ আজ থেকে 15 বছর পরে যেটা হতে চলেছে সেটাই এত কস্টলি। তারপরে যদি আমরা চাইও যে আচ্ছা আমরা নিজেরাই আরেকটা বাচ্চা চাই বা ওরও একটা ভাই বা বোন হলে ভালো হয়, সেটা কি আমরা ইকোনমিক্যালি অ্যাফোর্ড করতে পারবো? হয়তো না। ফলে সেটার একটা কি মানে একটু মুশকিলও, মানে যে ফলে সিঙ্গেল চাইল্ডের ব্যাপারটাও একটা চ্যালেঞ্জ ঠিকই অনেক দিক থেকে, যে তাদের লোনলিনেস বেশি ফেস করতে হয়। এই যে আপনি যেটা বললেন, এবার তো তাদের তো মা বাবা দুজনেই ওয়ার্কিং, এই জেনারেশনে বেশিরভাগই, তারা একাকিত্বেও অনেকটা ভোগে, বা তাদের হয়তো বেস্ট ফ্রেন্ড হয়ে তারা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা যারা একটা বয়সের পর আর থাকবে না। হ্যাঁ, তো এই লস লোনলিনেস এগুলো সবই আবার তারা অনেক বেশি ফেস করে, বা তাদের ওপর দায়িত্বের ভারটাও বেশি হতে পারে, যে আমার মা বাবা যেমন আমাকে আমার জন্যই সব কিছু করছে, একটা বয়সের পর কিন্তু আমার মা বাবার জন্য আমাকে সব কিছু করতে হবে, সেইটাও কিন্তু ভাগ করার
কেউ নেই। তো এইটাও একটা দিক আছে। কিন্তু আপনি যেটা বললেন যে ওই পরিস্থিতিতেও কিছু মানে পেরেন্টস এটা সম্পর্কে সচেতন হবে যে আচ্ছা তাহলে বাড়ির বাইরেও আমাদের এই জিনিসগুলোকে দিতে হবে। এই যে এত এটা আছে। গল্প বলছেন না, এর মধ্যে আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ এই যখন ক্লিনিকে বসেন হ্যাঁ তখন তো প্রচুর লোক আসে, এরকম একটা লংগেস্ট সেশন, মানে ঘন্টার পর ঘন্টা, আপনি এরকম কিছু একটু বলুন না যে একটা এরকম কোনো কেস, মানে আপনি সকালে শুরু করেছেন বিকেল হয়ে গেছে, এরকম লোকের সাথে কথা, এরকম কখন হয়েছে আপনার? কারণ যখন একটা পারফিউম থেকে আরেকটা পারফিউম টেস্ট করানো হয়, হ্যাঁ মানে স্মেল দা একটা কফিটাকে শোকানো হয় তো হ্যাঁ তো হ্যাঁ হোয়াট ইজ ইওর কফি? হ্যাঁ, একটা তো হচ্ছে আমাদের সবসময় একটা সেশন ডিউরেশনের ব্যাপার থাকে, সেটা শুরুতেই ক্লায়েন্টকে বলা থাকে যে আমার সেশনগুলো প্রতি সেশন 50 মিনিটের হয়। এবার সেই 50 মিনিটটা খুব বেশি হলে 1 ঘন্টা হতে পারে। তো তারপরে আবার আরেকটা সেশন আছে, ফলে এরপরে যদি আমরা স্ট্রেচ করি তাহলে আবার তার জন্য সেটা খারাপ হবে বা মানে তার জন্য সেটা ঠিক হবে না। কিন্তু হ্যাঁ অনেকেরই এরকম হয় কি বলুন তো, মানে অনেকে তো এই এক্সপেকটেশনে আসে যে একদম ওয়ান টাইম ফিক্স, যে আমি একবার যাব একটা সেশন নেব তাতে আমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। তো তাদের হচ্ছে ওই একটা সেশনে আমাকে সব সমস্যা আমার বলতে হবে। তো অনেক সময় তখন সেই সেশনগুলো র্যাপ আপ করতে অসুবিধা হয় যে আচ্ছা এবার কিন্তু আমাদের সময় সীমিত, বা আজকের মতো আমরা র্যাপ আপ করি, আজকে তাহলে এই দিকগুলো নিয়ে আমাদের কথা হলো, আপনি এগুলো নিয়ে একটু ভাববেন, এগুলো নিয়ে তাহলে আমরা আবার পরের সেশনে কথা বলবো, সেটা একটু অসুবিধে হয়। হ্যাঁ, তো অনেক সময় সেশন এসছে যখন, তখন হয়তো এতটাই মানসিকভাবে জর্জরিত হয়ে এসছে, সেই রকম সেশন আমরা খুব সহজে বলতেও পারি না যে হ্যাঁ এবার বাবা আপনি থামুন, এবার আপনি কাদাটা থামান, এবার আমাকে র্যাপ আপ করতে হবে, এটা তো অনেকে করা তো যায় না। ম্যাম আমি দেখেছি যে ওপেন আপ করতে হয়তো 40 মিনিট লেগে গেল, হ্যাঁ 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 যে বলা বলবে শুরু, যে হ্যাঁ তারপর তো সে পাচ্ছে 10 মিনিট। 10 মিনিট। তো ফলে সেই ক্ষেত্রে এটা কিছুটা কতটা সাইন্টিফিক একজন মানে- থেরাপির ক্ষেত্রে টাইম বেঁধে দেওয়া, আমি এটাকে খুব অপোজ করি বাই দ্য ওয়ে। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে ধরে নিন এক একটা মানুষ আলাদা হয়, হ্যাঁ হ্যাঁ সেই প্রবলেমটা বলতে পারছে না কারোর কাছে বলেই আপনার কাছে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে তো সে সময় নেবে, শুরুতেই যদি তার মাথায় টিক 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 চলতে টিক থাকে, চলে, হ্যাঁ। আমার মনে হয় সামহাও তাকে একটা রিল্যাক্স ফিল করানো উচিত। উচিত, এবার আপনাদের হ্যাঁ। দিক থেকে দেখলেও সেটা একটা হ্যাঁ, জরুরি হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। যে কারণ আমি যদি 10 জনকে নিয়ে আমি এই 4 ঘন্টা নিয়ে বসে রইলো, সে অতক্ষণ ক্লিনিকের বাইরে অপেক্ষা করলো, ভুলেই গেল যে কি বলতে হবে। তো আমি এটা দুটো দিক কি করে ব্যালেন্স করা যায় না? এবার কি বলতো, এইটা একটা চ্যালেঞ্জ হচ্ছে কি যে যতক্ষণ না সে আমার সামনে আসছে আমি তো জানছি না। হ্যাঁ, তো সেটা যদি একটু সচেতন হয় বা সেলফ অ্যাওয়্যার হয় যে আমার কিন্তু ওপেন আপ করতে সময় লাগে, আমার একটা সেশন নিলে হবে না, তো আমি না হয় জিজ্ঞেস করে দেখি না যে পরপর দুটো সেশন কি আমি নিতে পারি। থেরাপি এত এক্সপেন্সিভ হয় না ম্যাম। হ্যাঁ, ওটাও একটা দিক। আর আর গরিব এক্সপেন্সিভের থেকেও বড় গরিব কথা, মানুষ হলে তো থেরাপির কথা ভাববেই না। হ্যাঁ কিন্তু আমি এখানে দেখো একটা জিনিস আমার 2 ক্ল্যারিফাই সপ্তাহের করব। বাজার হয়ে যাবে ওই টাকায়। হ্যাঁ, না, না, ঠিক। কিন্তু কি জানো তো, থেরাপিস্টও কিন্তু ধরো আমি ভীষণই মানসিকভাবে জর্জরিত, আমি থেরাপি চাই, এই তো গভর্নমেন্ট হসপিটালস তো আছে, গভর্নমেন্ট হসপিটালসে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে, গভর্নমেন্ট হসপিটালসে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাটলিস্ট একদম। পোস্টেড আছেই, ওকে। তো সে তো ফ্রিতে প্রোভাইড করছে। হ্যাঁ, তো থেরাপি যে সব জায়গায় খুব কস্টলি তা নয়। হ্যাঁ, Okay. এবং থেরাপিস্টের ধরো ফিজটাও যেমন ডাক্তারের ফিজও, ধরো আজকে যদি তুমি ডাক্তারকে তুমি এনআরএস এ দেখাচ্ছ কি আরজি করে দেখাচ্ছ, সিএমসি তে দেখাচ্ছ, তার ফিজ কতটুকু, ওই ওপিডির টিকিটটুকু, তাই না? আর যদি OPD মানি পেলে টিকিটের দেখাতে যেটাকে, চাই বা হ্যাঁ। এরকম। এবার সেই ডাক্তারও নিশ্চয়ই অন্য কোনো বেসরকারি একদম। জায়গাতেও বসেন বা তার প্রাইভেট ক্লিনিকেও বসেন, তো সেখানে আবার তার থেরাপির ফিজ আলাদা। ডেফিনেটলি। ফলে ওই বলে না যে দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ব্যাপারটা এরকম যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয় সাধারণ মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে না, হ্যাঁ। তারা জানেও না যে থেরাপি বলে কিছু লাগে। হ্যাঁ, আপনি যে হ্যাঁ, প্রথমে হ্যাঁ। সার্ভাইভালের কথাটা বললেন, হ্যাঁ, আগের জেনারেশনে ঠিক, তারা ওই মোডে এখনো হয়তো এখনো আছে, আটকে আছে। হ্যাঁ, বা থেরাপি জিনিসটা কি তারা সেটাও বোঝে না। জানে না, জানে যে বাড়ির লোক পাগল হয়ে গেলে পাগলা গারদে দিয়ে দেয়। হ্যাঁ, মানে মানসিক রোগ সম্বন্ধে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, গ্রামের দিকে বা Concept একটু এখন- ইন্টেরিয়রে এখনো এখনো এরকম। কিন্তু ওই অবস্থাতেই রয়েছে, হ্যাঁ, যতক্ষণ না কেউ কন্ট্রোলের বাইরে হ্যাঁ, সে ইট ছুটছে বা ভুলভাল বকছে, ওই লেভেলে যতক্ষণ না চলে যায় ততক্ষণ একজন মানসিক রোগের ডাক্তার দেখাতে হয়, এই ব্যাপারেই মানুষের অ্যাওয়ারনেস নেই। একদমই। থেরাপি তো অনেক পরের অনেক কথা, দূরের কথা। যেটা আপনি আগের জেনারেশনের কথা বললাম। আমার ঠাম্মা হয়তো এত বছর বেঁচেছে, 77 বছর বেঁচেছে, হ্যাঁ। সে মানে ওই মৃত্যুর আগেই তাকে জিজ্ঞেস করতো কি গো তোমার কোনো ডিপ্রেশন হয়েছে, অ্যাংজাইটি হয়েছে, বলতো ঝ্যাটার বাড়ি মারবো, কি এগুলো আবার কি রে, মানে এগুলোর ব্যাপারে মানুষের অ্যাওয়ার ছিল না, ভাবেইনি, awareness ভাবার ছিল না, কখনো হ্যাঁ। সুযোগই পায়নি আর কি। ঠিক। কিন্তু আমার যেটা মনে হয় হ্যাঁ। যে আমার তো ফিজ এখানে বেশি হওয়া উচিত। কেন না, আমাকে যে লোকটা আমার উল্টো দিকে এসে বসছে তার
শুধু তার গল্পটা আমি শুনছি না, না সেই গল্প থেকে এক একটা যে ফর্মুলা Derive সেগুলোকে করতে আমাকে হচ্ছে। বসে তাকে সেগুলো ডিরাইভ করে আমাকে হ্যাঁ। তার অ্যান্সারটা বের করতে হবে, হ্যাঁ এবং এই অ্যান্সারটার ওপরেই তার পুরো ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে। নির্ভর করছে। তাহলে হ্যাঁ। প্রত্যেকটা কথা, হুম প্রত্যেকটা গল্প হুম হুম খুব মিনিংফুল, হুম, তাহলে সেটা আমাকে খুব কনসেন্ট্রেট মানে প্রচন্ড ভালোভাবে মনোযোগ দিয়ে সেটা শুনতে হচ্ছে, এবং তারপরে আমি হুম এটাকে ডিকোড করতে পারি। রাইট। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিসটা বেশি হওয়া উচিত। না এটা আর নিয়ে দোজ হু ক্যান অ্যাফোর্ড, মানে হ্যাঁ। আমি এটা বলছি যেটা ম্যাডাম এক্ষুনি বললেন, খুব ভালো কথা বললেন, যে যদি সত্যিই কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের আপনাদের দরকার হয়, আর যারা ধরুন এটা অ্যাফোর্ড করতে পারছেন না, প্রত্যেকটা সরকারি হাসপাতালেই এই যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, সেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অবশ্যই থাকেন, এবং আপনারা অবশ্যই তাদেরকে দেখাতে পারেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে, যে আপনি এক্সপেক্ট করবেন না যেখানে আপনি খুব ফাঁকায় আপনি দেখাতে পারবেন। আপনার টাইমটা কিন্তু একটা ব্যাপার, আপনার হয়তো 2 দিন বা 3 দিন সময় লেগে যেতে পারে তার কাছে পৌঁছাতে, যেটা প্রাইভেট হলে হবে না অনেক হয়তো, কম বা ইয়েতে হতে প্রাইভেটে পারে। আমি জানি প্রাইভেসি আছে, কিন্তু ওপিডি তে আমি জানি যে হয়তো আমার Exactly, থেরাপি চলছে, exactly, পাশের চেম্বারের লোক হয়তো আমার কথাগুলো শুনতে আর পাচ্ছে। এক্ষেত্রে এই প্রাইভেসি ব্যাপারগুলো প্রচন্ড জানি। ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ ম্যাম যেটা বললেন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা পয়েন্ট অনেকেরই ধারণা রয়েছে থেরাপিস্টরা সাইকোলজিস্টরা খালি আমার কথা শুনে এত টাকা নিয়ে নিল, তা না, নয়। না, যেটা না, ডাক্তারবাবু একদম না। এক্সপ্লেন করলেন, তাকে কিন্তু কথা শুনে ডিটেক্ট করতে হয় আপনার আদতে মনের ভেতরের প্রবলেমটা কোথায় এবং সেটাকে কিভাবে চিকিৎসা হবে। ম্যাম এক্ষেত্রে আপনারা একটা জিনিস করেন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা যদি একটু সহজে এক্সপ্লেন করেন এবং এর প্রসেসটা। আচ্ছা, সিবিটির কিন্তু আবিষ্কার হয়েছে, মানে আবিষ্কার মানে কি, সিবিটি তৈরি হয়েছে 1960s এ। হ্যাঁ, তো এটা কিন্তু সিবিটি আছে বহুদিন হলো। হ্যাঁ, আচ্ছা, তো সেইটা হচ্ছে সিবিটি। এবার সিবিটিরও আবার অনেক আধুনিক সংস্করণ চলে এসছে, হ্যাঁ, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি থার্ড ওয়েভ বিটি। হ্যাঁ, তো সিবিটিতে যদি যাই, সিবিটির ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মূল ব্যাপারটা কি বলছে, যে আমার সব কিছুই আদতে স্টার্ট হচ্ছে থট থেকে, কগনিশন, থট থেকে সব কিছু স্টার্ট হচ্ছে। তো তাহলে সমস্যাটা এই যে থট, বিহেভিয়ার, অ্যাকশন, এর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা ঘোরাফেরা করছে, বা থট, ইমোশন এবং অ্যাকশন এর মধ্যে। যে আমার মাথাটা চিন্তা এলো, সেই চিন্তাটা জন্য আমার মনে পজিটিভ ইমোশন তৈরি হতে পারে বা কোনো নেগেটিভ ইমোশন তৈরি হতে পারে, সেইখান থেকে আমি কোনো একটা অ্যাকশানে এনগেজ করলাম বা ভাইসি ভার্সা। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে যেটা করা হয়, যে ওই থট ব্যাপারটাকে খুব প্রাধান্য দেওয়া হয়। ধরো আজকে একটা চিন্তা বা কোনো কিছু থেকে আমার একটা পারসেপশন বা পার্সপেক্টিভ, সেটা কিন্তু পার্সন টু পার্সন ডিফার করতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী ডিফার করতে পারে। ধরো মানে আমি তোমাকে ধরো একটা উদাহরণ দিচ্ছি, তুমি রাস্তা দিয়ে চলছো, কেমন, তুমি ডিপ্রেশনে ভুগছো, ডিপ্রেশন তোমার সত্যি, মানে যেটা ক্লিনিক্যাল ডিপ্রেশন আমরা বলি, মন খারাপ নয়, মানে আমি মিস লেবেল করছি না, ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছো তুমি। তুমি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছো, তোমার একজন পুরনো বন্ধু সে রাস্তার ওই দিক থেকে যাচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু তাকে দেখতে পেয়েছো, সে হয়তো তোমার দিকে দেখলো না, তোমার দিকে তাকালো না, একটা হাতও নাড়লো না, হাসলো না, কিছু করলো না। তোমার মনে হলো যে আচ্ছা, আসলে আমি তো তেমন কিছু করি না, আসলে আমি তো একটা কমপ্লিট ফেলিয়ার, আমাকে আর কেন অ্যাকনলেজ করবে, ও জেনে বুঝে আমাকে ইগনোর করলো, আমাকে দেখো এই জন্য অ্যাকনলেজ করলো না। হ্যাঁ, তো এই যে ধরো এই চিন্তাটাকে কি আমি অ্যাকিউরেট বলতে পারবো? তা হয়তো নয়, আমি জানি না তার কি পরিস্থিতি। আমি যেহেতু অলরেডি ডিপ্রেসড আছি, ডিপ্রেসড অবস্থায় মানুষের কি হয়, তার নিজেকেও নেগেটিভ, মানে নিজেরকেও নিয়েও সব সময় খারাপ লাগে, আই এম আ ফেলিয়ার, আমি কিছুই ঠিক করতে পারিনি, আমার দ্বারা কিচ্ছু হবে না, ভবিষ্যতেও আমার জীবন অন্ধকার, আমাকে কেউ ভালোবাসে না, এই জগৎটাও একটা খারাপ জায়গা, মানে নেগেটিভ ভিউজ অ্যাবাউট সেলফ, নেগেটিভ ভিউজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, নেগেটিভ ভিউজ অ্যাবাউট আদার্স, নেগেটিভ ভিউজ অ্যাবাউট ফিউচার। তো আমার দেখার লেন্সটাই তো এটার দ্বারা সারাক্ষণ কালার্ড হয়ে আছে। তো সিবিটি যেটা বলে যে আমাদের যে কোনো মানসিক পরিস্থিতিতেই আমাদের চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু নানান রকম ভ্রান্তি থাকতে পারে, থট এরার বলি আমরা সেটাকে, এবং সেই থট এরারটা এমন জায়গায় চলে যেতে পারে যেটা অটোমেটিক নেগেটিভ থটস হয়ে যায়। মানে এটা আমি যে আলাদা করে ভেবে চিনতে ভুল ভাবছি বা সচেতনভাবে ভুল ভাবছি তা না,
কিছু এরকম অটোমেটিক ভ্রান্তি আমার চিন্তাভাবনার মধ্যে চলে আসে। যেমন এক্ষুনি আমি যে এক্সাম্পলটা দিলাম, এটাও একটা থট এরার, এটাকে বলে পার্সোনালাইজেশন। যে এটা কিন্তু একটা নিউট্রাল ইভেন্ট, আমিও রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, হতে পারে সেও 5টা জিনিস ভাবছে, সে হয়তো সত্যিই আমাকে দেখেনি, কিন্তু এই যে আমি এটাকে পার্সোনালি নিয়ে ফেললাম যে আমি খারাপ ওর চোখে, আমি ঠিক ওর চোখে অতটা সাকসেসফুল নই, আমি ওর চোখে ফেলিয়ার, সেই জন্য আমার দিকে তাকালো না, সেই জন্য আমাকে অ্যাকনলেজ করলো না, সেটা কিন্তু একটা চিন্তাভাবনার ভ্রান্তির জন্য আমারই পারসেপশনটা তৈরি হচ্ছে। এটা কিন্তু আরও 5টা পসিবিলিটি আছে, যে তার হয়তো সেদিন বউয়ের সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ, সে আর হয়তো সেদিন মন খারাপ, বা সে হয়তো তার জবের জায়গায় হয়তো একটা কিছু ইনসিকিউরিটি চলছে, যে আজকে জব আছে কাল নাও থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তো এইটা হচ্ছে সিবিটি। তো সিবিটি অ্যাকচুয়ালি যখন তৈরি হয়, এটা দেখা যায় যে সিবিটি সবচেয়ে বেশি ভালো কাজ করে ডিপ্রেশনের ক্ষেত্রে, এবং ডিপ্রেশনের পরে ওই অ্যাংজাইটি স্পেকট্রাম কন্ডিশন, যেটা আমরা বলি যে উদ্বেগ উৎকণ্ঠাজনিত যত রকম মেন্টাল হেলথ কন্ডিশন আছে, তার ক্ষেত্রেও সিবিটি খুব ভালো কাজ করে। কিন্তু এখন সিবিটির পরেও এরকম অনেক থেরাপি বেরিয়ে গেছে, যেগুলো হয়তো দেখা যেতে পারে কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে অনেক বেশি ওয়েল সুট। একটা লেবেলিং হয় হ্যাঁ। যে মানসিক রোগ বা এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি যা যা আমরা বলে থাকি এখন, তো এইগুলো শুধুমাত্র বড় লোকদের হয়। থেরাপি মানে হচ্ছে বড় লোকরা যায়, তাদের আর কিছু থাকে না, সার্ভাইভাল নিয়ে ওদের খাটতে হয় না, তাদের অনেকটা ফ্রি টাইম থাকে, তাই তাদের মনে হয় ডিপ্রেশন হচ্ছে, মনে হয় অ্যাংজাইটি হচ্ছে। গরিব মানুষের দেখুন গ্রামে তার আলু চাষ হচ্ছে না, বৃষ্টিতে ফসল চলে গেল, হ্যাঁ, বাড়ি আগুনে পুড়ে গেল, তার তো ডিপ্রেশন হয় না, অ্যাংজাইটি হয় না, ট্রমা হয় না। তো এইগুলো কি শুধু বড় লোকদের অসুখ? একেবারেই নয়, মানে এটাও একটা ভুল ধারণা আমাদের। মানে আমি যদি ধরো দুটো উত্তর দিচ্ছি, একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, একটা ইন জেনারেল ফ্যাকচুয়াল উত্তর। তো পার্সোনাল জায়গা থেকে আমি যেটা বলবো, আমার কিন্তু দু ধরনের ক্লায়েন্টেরই অভিজ্ঞতা আছে। এমনও ক্লায়েন্ট আছে যার বাবা সিলিন্ডার রং করে, সেও থেরাপি নিতে আসছে, তার ডিপ্রেশন হয়েছে। কারো বাবা রিক্সাওয়ালা, সেও থেরাপিতে এসছে। হ্যাঁ, আবার এরকমও ক্লায়েন্ট এসছে যার বাবা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেও ডিপ্রেশনে এসছে। তো দুজনের তো আর্থসামাজিক অবস্থানের কোনো রকম কোনো মিল নেই। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা যে মানসিক রোগ একেবারে সোশিও ইকোনমিক স্টেটাস দেখে হয় তা নয়, হ্যাঁ, যে কারোর হতে পারে। তো সেইটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয়ত, গ্রামের দিকে সমস্যা কম সেটাও কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, সমস্যার ধরনের মধ্যে কিছু পার্থক্য হতে পারে। যেমন দেখবে আমরা খুব কমনলি বলি না গ্রামের দিকে যে ওকে ভূতে ধরেছে, দেখবে যে ওকে ভূতে ধরেছে, ওকে তো কিছু একটা হয়েছে। তো এই ভূতে ধরাটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা মানসিক রোগ কিন্তু, হ্যাঁ, যেটা ডিসোসিয়েশন হতে পারে বা ট্রান্স অ্যান্ড পজেশন ডিসঅর্ডার হতে পারে, কিন্তু তারা তাদের ভাষায় বলে ভূতে ধরেছে। কিন্তু তখন তো সাইকিয়াট্রি জানে না, ফেইথ হিলারের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারা হয়তো ওঝা টোঝার কাছে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তারা আসছে কিন্তু মানসিক হাসপাতালে। মানে আমরা এরকম কেস দেখেছি যে তাকে নিয়ে আসা হয়েছে মানসিক হাসপাতালে। বা ডিসোসিয়েশনের ক্ষেত্রে তো অনেক সময় হয়ও যে সেটা তো বোঝাচ্ছে যে প্রথমে হয়তো ওঝা টোঝা দিয়ে ঝাড়ফুঁক করেও যখন কাজ হচ্ছে না, তখন আলটিমেটলি কিন্তু তারা নিয়ে আসে। ডিপ্রেশনও হয় এই যে ধরুন এই যে পোস্টপার্টাম, হ্যাঁ, পোস্টপার্টামও তো মানে তার মধ্যে তো একটা হরমোনাল এবং ফিজিওলজিক্যাল দিক আছে। তো এই যে পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম সাইকোসিস হচ্ছে যেটা যে কোনো মহিলার গর্ভাবস্থার পরে হতে পারে। ধরো বাচ্চার ডেলিভারি হয়ে গেছে, তারপরে তার একটা ডিপ্রেশন বা সাইকোসিসের একটা ফেজ স্টার্ট হলো। তো তখন মানে প্রথম কথা তার নিজেকেও খুব খারাপ লাগতে শুরু করে যে আচ্ছা, সবার তো এটা ভালো লাগে, আমার বাচ্চাকে সহ্য হচ্ছে না কেন, আমার বাচ্চাকে কোলে নিতে ইচ্ছে করছে না কেন, ওর কান্নার আওয়াজটা শুনে আমার বিরক্ত লাগছে কেন। বা সাইকোসিসের জায়গায় চলে গেলে তো ওটা আরও সাংঘাতিক, যে তার হয়তো নিজেকে হার্ম করার বা অন্য কাউকে হার্ম করার চিন্তাও তার মাথায় আসছে, এমন কিছু জিনিস তার মাথায় আসছে যেটার সাথে হয়তো রিয়ালিটির কোনো মিল নেই। তো এটা যেহেতু হরমোনাল এবং ফিজিওলজিক্যাল জায়গা থেকেও হয়, ফলে সেটা তো যে কারোরই হতে পারে। যে গ্রামের দিকে অনেক সময় বলে না যে ওর তো বাচ্চা হওয়ার পর থেকে মাথাটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি হয়তো তা নয়, অ্যাকচুয়ালি পোস্টপার্টাম, সেটা আনট্রিটেড থেকে গেছে বলে। ফলে গ্রামের দিকে মানসিক রোগ কম তা একেবারেই নয়। দ্বিতীয়ত, এটা বোধহয় একটা কি বলতো, একটা উন্নাসিকতার জায়গা থেকে অনেক মানে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত লোকেদের মনে হয় যে আমরা অনেক সচেতন,
হ্যাঁ, আমরা অনেক সচেতনের সাথে সাথে তাদের সোশ্যাল ইমেজ মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু হাতে হাত ধরে চলে। হুম হুম হুম, হুম। ফলে অনেকে কিন্তু থেরাপি অ্যাভয়েড করে আর যে কারোর কাছে যাবে। হুম। হ্যাঁ, মানে ধরো জ্যোতিষীর কাছে যেতে পারি আমি, আমি যে কারোর কাছে যেতে পারি, কিন্তু থেরাপিস্টের কাছে কি করে যাব বা সাইকিয়াট্রিস্টের কাছে কি করে যাব? তাহলে কিন্তু আমার ছেলেমেয়ের গায়ে তকমা লেগে গেল যে মানসিক রোগী, হুম, 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 ও সাইকিয়াট্রিক ওষুধ খায়, তার মানে তো পাগল। হুম। তাহলে ওর কি করে বিয়ে দেবো? তাহলে ওর কি করে এ করবো? ওর সাথে কেউ মিশবে না। ওর সাথে কেউ মিশবে না। এই কনসেপ্টটা যে এখানে কম আর গ্রামে বেশি তা কিন্তু নয়। বরঞ্চ গ্রামে কিন্তু যে হ্যাঁ এটা রোগ, এটা যে একটা রোগ, এইটা বোধহয় ওরা অনেক ইজিলি প্রসেস করে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। ফলে বিলাসিতার রোগ তো একেবারেই নয়। আর গরিব মানুষের এই যে ব্যাপারটা, এটা তো একদম একটা মানে বিশাল বড় ভুল এটা। কারণ একটা শ্রমিক যে কারখানায় কাজ করছে, তার হয়তো একটা অ্যাক্সিডেন্টাল, হয়তো তার হাত কেটে গেল, হ্যাঁ হ্যাঁ, বা কটা 5টা আঙুল কেটে গেল, তো তার মানসিকভাবে সে ভেঙে পড়বে না? করবে না তো, মানে সে অবশ্যই গরিব বলে করবে। সে মানসিকভাবে ভেঙে পড়বে না? হ্যাঁ, এটা তো তো মানে এটা তো চূড়ান্ত লস, বোকা তার বোকা কাছে তো কথাবার্তা। এটাও একটা বিশাল বড় লস। এক্স্যাক্টলি। না হলে চাষি সুইসাইড কেন করে? হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা বলি যে চাষির দুঃখ নেই, হ্যাঁ, কিন্তু তাহলে এত চাষি সুইসাইড কেন করে? কেন করে? আচ্ছা, এইবার আপনি যেটা বলছিলেন তখন হুম যে সিবিটি একটা ক্লাসিক্যাল প্রসিডিওর, হুম হুম সিবিটি ছাড়া মডার্ন কি কি থেরাপি এসছে? সিবিটিরও আগেও অনেক কিছু এসছে, সাইকোঅ্যানালিসিস যেমন সিবিটিরও আগে এসছে। সিবিটির পরে যে আরেকটা জেনারেশন অফ থেরাপি এসছে, সেগুলোকে সেই জন্য আমরা বলি থার্ড ওয়েভ বিটি। যে সিবিটিরও আগে এসেছিল বিহেভিয়ার থেরাপি, সেটাকে আমরা বলতাম ফার্স্ট ওয়েভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্রোচ। তারপরে সিবিটিকে আমরা বলি সেকেন্ড ওয়েভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্রোচ। তারও পরে যেটা এসছে সেটাকে আমরা বলি থার্ড ওয়েভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্রোচ। তার মধ্যে যেমন আছে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, মাইন্ডফুলনেস বেসড কগনিটিভ থেরাপি। এই থেরাপিগুলো যেমন এই থার্ড ওয়েভ বিহেভিয়ার থেরাপির একটা অঙ্গ। আবার তারপরেও এখন কিছু নতুন থেরাপি মডালিটি এসছে যেগুলোকে আমরা বলি ট্রমা ফোকাসড অ্যাপ্রোচ। যেই ট্রমার অ্যাসপেক্টটা যেহেতু আমরা এখন ভীষণভাবে দেখছি, ফলে এখন আবার একটা থেরাপির নতুন মডালিটি এসছে যে আমরা একটা ট্রমার লেন্স থেকে জিনিসগুলো দেখা, যে আচ্ছা আমরা হয়তো দেখছি যে মানুষটা ডিপ্রেশন হয়েছে, কিন্তু ডিপ্রেশনটা কুড বি আ ম্যানিফেস্টেশন অফ ট্রমা। তাহলে সেই লেন্স থেকে জিনিসটাকে দেখা, যে কোথা থেকে সেটা এসছে, কিভাবে এটা আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে গেল। কারণ নয়তো হয়তো মানে শিকড় থেকে সমস্যাটাকে আমরা ট্রিট করতে পারবো না। তো এরকম নানান থেরাপি মডিউল এখন চলে এসছে। আমরা যখন ফিজিওলজিক্যাল কোনো প্রবলেমের জন্য ডাক্তারবাবুদের কাছে দেখাই, হ্যাঁ হ্যাঁ তখন আমি চেষ্টা করব যে যেন সেই ডাক্তারবাবু আমার খুব চেনা পরিচিত হয়। হ্যাঁ মানে আমি চাইবো যে আমার দাঁতের কোনো সমস্যা নেই, ইনি ছাড়া কেউ দেখবেনই না। হ্যাঁ 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 কিন্তু সাইকোলজির ক্ষেত্রে হ্যাঁ দুটো থিওরি রয়েছে, হুম যে একটা, আমার যদি খুব চেনা পরিচিত লোক হয়, হুম কথার কথা বলছি, আমার কাকু যদি সাইকোলজিস্ট হয়, হুম আমার মা যদি সাইকোলজিস্ট হয়, হুম সেক্ষেত্রে তার একটা বায়াস থেকে যায়। একদম। তো আমি সেক্ষেত্রে কি কতটা চেনা সাইকোলজিস্ট দেখানো উচিত? একটা তো সে ট্রিটমেন্ট করতে করতে তার পেশেন্টকে চিনবে, আর একটা সে আমাকে আগে already থেকে কতটা আগে চেনা থেকে হলো, চিনে, হ্যাঁ। সেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে এক হতে পারে আপনার অনেকটা সুবিধে হলো। হ্যাঁ 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 যে আপনি ছোটবেলা থেকে ওর অলরেডি হিস্ট্রি জানেন, যে ওর হ্যাঁ। পাড়ায় কেমন, হ্যাঁ। সোশ্যালিও মেশে যখন, হ্যাঁ, কেরম কেমন, স্কুলে কেমন, হ্যাঁ, ওর বড় হওয়াটা দেখেছেন হ্যাঁ, অলরেডি। হ্যাঁ। সেক্ষেত্রে একটা থিওরি হচ্ছে খুব সুবিধে হতে পারে। হুম আর একটা হতে পারে যে আপনার অলরেডি একটা বায়াস থেকে গেল, হুম আর সেও আপনার সামনে একটা রোল প্লে করলো, বললো একদম না। একদম তো যেরকম ফিজিওলজির ক্ষেত্রে আমি চেনা ফিজিওলজি মানে কোনো প্রেফার করতে পারি। ডাক্তারবাবুকে হ্যাঁ, প্রেফার করি, হ্যাঁ। সাইকোলজিস্টের ক্ষেত্রে কি সেটা উল্টো হবে? আচ্ছা, এবার এই ক্ষেত্রে যেমন ডাক্তারবাবু এটা বেটার বলতে পারবেন, সার্জনদেরও কিন্তু এরকম নিয়ম থাকে যে তারা কিন্তু খুব ক্লোজলি রিলেটেড লোকের ওপর নিজেরা সার্জারি করে না। হুম, হ্যাঁ, যে ধরুন আজকে ডাক্তারবাবু কিন্তু নিজের ছেলের সার্জারি নিজে করবেন না। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা কেন বলা হয় যে সেখানে কিন্তু এই নার্ভ স্টেডি রাখা, হ্যাঁ, বা সেখানে যদি কিছু এদিক ওদিক হয়ে যাওয়া, কারণ আমার সেখানে স্টেকস আর হাই, হুম, আমি যাকে ট্রিট করছি সে আমারই ফ্যামিলির কেউ, আমার একটু বিচ্যুতিতে তার কিছু একটা হয়ে যেতে পারে, ফলে এইটা কিন্তু ডিল করা যায় না। ঠিক সেরকম মানে থেরাপিস্টদের ক্ষেত্রে না একটা তো তুমি যেটা বললে সেইটা তো আছেই, যে ধরো আমার সেই সমস্যাগুলো আগে থেকে চেনে জানে, এটা একটা দিক আছে, বায়াসের একটা জায়গা আছে। আরেকটা যেটা আমরা বলি সেটা হচ্ছে কি বলতো, যে আমি কি তাকে খুলে আমার সব কিছু বলতে পারবো? এটাতে একটা তো বাধা দাঁড়াবেই না, যে আমার মা কি আমার দিদি কি আমার কাজিন, তাকে আমি সবটা কি করে খুলে বলবো? হ্যাঁ, ফলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেফার করব কোনো র্যান্ডম স্ট্রেঞ্জার, যার সাথে আমার কখনো অ্যাকচুয়ালি আমার রিয়েল লাইফে হয়তো কখনো
দেখা সাক্ষাৎ হবে না। ওই কনফিউশন হ্যাঁ। বক্সের মতো। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে আমাদের একটা ধরো আমাদের যে থেরাপিস্ট ক্লায়েন্ট এগ্রিমেন্টের পার্ট হিসেবে একটা বড় পার্ট হচ্ছে ক্লজ অফ কনফিডেন্সিয়ালিটি, রাইট। সেটা প্রত্যেকটা যে ডাক্তারই প্রত্যেকটা মেনটেন ইয়েতে করে। থাকে। হ্যাঁ, যে বলে না যে ডাক্তার, উকিল আর একদম। থেরাপিস্ট এদের কাছে কোনো সিক্রেট রাখতে নেই। তো সেই কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্টটা যেমন ওনাদেরও কাজের একটা পার্ট, আমাদেরও কাজের একটা পার্ট, যে যা কিছু ওই থেরাপি সেশনে বলা হবে সেটা কিন্তু কনফিডেন্সিয়াল থাকবে। হ্যাঁ, এবার সেটা কি আমার আত্মীয় পরিজনের ক্ষেত্রে একদম অ্যাসিওর যে সেটা কনফিডেন্সিয়াল থাকবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অনেক সময় দুটো দিকই কাজ করে, জানো তো। অনেক সময় ধরো আমার কোনো বন্ধু, সে বলল যে না দেখ, ও ও বলেছে ও থেরাপি করলে তোর কাছেই করবে, আর কারো কাছে করবে না। সেটা কিন্তু সেভাবে কাজ করে না। হ্যাঁ, আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করতে পারে যে ও এতদিন আমাকে বন্ধু হিসেবে দেখে এসছে, আমি তার সামনে একরকম মানুষ, আমি হয়তো তার বন্ধু হিসেবে খুব ফাজিল, বন্ধু হিসেবে খুব হাসি, হ্যাঁ, খুব লোককে হাসাই। থেরাপিস্ট হিসেবে আমার সত্তাটা কিন্তু একদম আলাদা। আমি কিভাবে এইটা করব তার সামনে, আর সেই বা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করবে? কিন্তু তারা অনেক সময় ওটা প্রেফার করে কি বলতো, অনেক সময় সোশ্যাল ইমেজের জায়গা থেকে, যে যা ওই যে আমি কিছু রোল প্লে থাকবে করব। ওই সার্কেলের মধ্যেই থাকুক না গো। তার উল্টোটাও আছে, যে আচ্ছা। ধরো যে এমন কিছু একটা আমার ফ্যামিলি স্ক্যান্ডালটা যদি অন্য কোনো, কিন্তু সে থেরাপিস্ট জেনে কি করবে? মানে এটাও একটা লোকের ভুল কনসেপ্ট দেখবে যে তুমি আমাদের বাড়ির কথা, যেটা অনেক সময় আমরা থেরাপিতেও শুনি, যে একজন বাইরের লোককে আমাদের বাড়ির কথার মধ্যে কেন আমরা ইনভলভ করব? মানে থেরাপিস্ট হচ্ছে বাইরের লোক, থেরাপিস্টকে কেন বাড়ির কথার মধ্যে ইনভলভ করা হবে? তার থেকে বেটার যতটা সম্ভব বাড়ির লোককে দিয়ে ব্যাপারটা রিজলভ করিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো এইরকম একটা টেন্ডেন্সিও কিন্তু আছে। ধরুন একটা লোক এসে বলছে যে আমি খুব ডিপ্রেস, জানেন তো, বলুন কি হয়েছে, গল্প বলতে বলতে বলে যে আমি 5টা খুন করেছি, আমার আবার খুব ডিপ্রেশন হচ্ছে, আমি আরো 2-3টে খুন করতে চাই, হুম 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 মানে এরকম তার মেন্টাল স্টেট। হুম তখন কি আমি কাউকে খবর দেব না যে নেবো, এরকম নিশ্চয়ই দেবো, অবস্থা তার? নিশ্চয়ই দেবো, এটা আপনি একদম। রুল ব্রেক করলেন তো। হ্যাঁ, করলাম, কিন্তু ওই যে কিন্তু রুল ব্রেক করা দরকার, দরকার না। নইলে অন্য লোকের অনেক কিছু ব্রেক না, করে না, দেবে। হ্যাঁ, হ্যাঁ। একদম না, প্রয়োজনে যেটা ধরুন- যে Exactly, মিথ্যে আমি প্রাণ সেটা- বাঁচায়, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সেটা সে মিথ্যে অনেক সত্যের থেকেও বেশি দামি হ্যাঁ, হয়। না, যেমন হ্যাঁ। এই যে আপনি যেটা বললেন, এটা যেমন এই ধরনের সিচুয়েশন, বা ধরুন সুইসাইডাল ক্লায়েন্ট, সেক্ষেত্রেও তো আমাদের বলতেই হবে তো। কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে হয়। হুম, হুম, হুম। যে আমার ক্লায়েন্ট আমার সামনে বসে বলছে যে আমি কিন্তু প্ল্যান করছি আমার মা বাবা এই ছুটিতে যাবে, তখন আমি অ্যাটেম্প্ট নেব, আমি বলবো না, বলতেই হবে। একদম মহাভারতেই রয়েছে এই কথা। এগ্রিমেন্টে মেনশন থাকে, কিন্তু এগুলো কিন্তু আমাদের এগ্রিমেন্টে মেনশন থাকে যে তোমার কোনো আচরণ বা কথাবার্তা যদি আমার মনে হয় ক্যান পুট ইয়োর লাইফ অর এনিওয়ান এলসেস লাইফ অ্যাট রিস্ক, সেক্ষেত্রে কিন্তু আমি তোমার পরিবার পরিজন বা কোনো বন্ধু বান্ধবকে কন্ট্যাক্ট করব, এবং তোমার এমার্জেন্সি কন্ট্যাক্ট তোমাকে তার জন্য আমাদের প্রোভাইড করতে হবে। তো আমাদের এরকম এমার্জেন্সি কন্ট্যাক্ট ওই জন্য এই ধরনের পরিস্থিতির জন্য নেওয়াও থাকে। সামহাও যখন আমি ঠান্ডা মাথায় দেখি মানুষকে, চারিদিকটা যখন দেখি, সোসাইটির চারিদিকে যা হচ্ছে, মানুষ যেভাবে রিয়্যাক্ট করছে, আমার মনে হয় টাইমটাই সামহাও খুব অসুস্থ, যার মধ্যে আমরা রয়েছি। আমরাও যে সুস্থ থাকতে পারছি সবাই তা নয়, সবাইকেই খুঁড়লে কোনো না কোনো ভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত। তো এই সময় দাঁড়িয়ে ডাক্তারবাবু যেটা বললেন, নিজেকে শান্ত রাখবো কি করে, কুল রাখবো কি করে, এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবো কি করে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা শুরুতে তুমি একটা কথা হচ্ছিল না, যে এই যে লেবেলগুলো, যে আমার খুব অ্যাংজাইটি হচ্ছে, আমার খুব হচ্ছে, এটারও না দুটো দিক আছে। একটা মিসলেবেলিংটা তো প্রবলেম, কিন্তু লেবেল করাটা কিন্তু একদিকে ভালো, যে আমি অ্যাটলিস্ট আইডেন্টিফাই, এই যে তুমি বললে যে আমার ঠাকুমাকে জিজ্ঞেস করলে তো বলে একটা চড় মারবো যে এইগুলো আবার কি কথা, কিন্তু এই লেবেল করাটা মানে আইডেন্টিফাই করাটা, আমার এই মুহূর্তে উদ্বেগ হচ্ছে। এবার উদ্বেগটা একটা মানে কি বলবো, যেটা চিরাচরিত অবস্থা নয়, আমার এই মুহূর্তে উদ্বেগ হচ্ছে, আবার এটা হয়ে গেলে আমি বেটার ফিল করব। অনেক সময় কিন্তু যে এই যে একটু নিজের সাথে নিজের সময় কাটানো, যে আমার এই মুহূর্তে কি আবেগ ভেতরে কাজ করছে সেটাকে আমি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি কিনা, সেটাও কিন্তু অনেক না বড় সমস্যার থেকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। হয় না, যে এই যে যেমন আমরা বলি যে অ্যাঙ্গার ইজ এ সেকেন্ডারি ইমোশন। রাগ জিনিসটা কখন তৈরি হয়, যখন ভেতরে আমার অন্য কোনো আবেগ চলছে, সেটাকে আমি প্রকাশ করতে পারছি না, সেটা চেপে চেপে সেখান থেকে ওটা একটা রাগের জায়গায় পরিণত হচ্ছে। হ্যাঁ, তো ইমোশনাল অ্যাওয়ারনেস এটা যত বাড়ানো যাবে, আমার নিজের আবেগ অনুভূতির প্রতি সচেতনতা যত বাড়ানো যাবে তত ভালো। এই যে তুমি যেটা বলে যে বিস্ময়,
হ্যাঁ, যে আমার এতে বিস্ময় হলো, এই যে এটা বিস্ময় হলো, এটা একটা আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো, বা একটা এক্সপিরিয়েন্স অফ ওয়ান্ডার হয়ে থাকলো। এই আইডেন্টিফিকেশনটা কিন্তু খুব দরকার, খুব ইম্পর্ট্যান্ট এবং পজিটিভ ব্যাপার। কোথাও গিয়ে একটা এটা কিছু শিশুসুলভ করার- আচরণ। হ্যাঁ হ্যাঁ, তো এটা দরকার যে আচ্ছা এটাতে আমি ভালো ফিল করলাম, এটাতে আমার একটু উদ্বেগ হলো, এটা আমার বেশ মজার লাগলো। তো এই যে নিজের ইমোশনের সাথে কোথাটা টাচে থাকা, এটা খুব ইম্পর্ট্যান্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে নিজেকে মানে কোথাও নিজের সাথে নিজের সম্পর্কটা বেটার করতে হবে। হ্যাঁ, কারণ সেখান থেকে কিন্তু যেটা আমরা বলি যে মানসিক সমস্যার ক্ষেত্রে না, বিশেষ করে যেই সমস্যাগুলোর ক্ষেত্রে থেরাপি ভালো কাজ করে, সেক্ষেত্রে একটা খুব বড় জায়গা হচ্ছে ইনসাইট। ইনসাইট কথাটার মানে হচ্ছে অ্যাওয়ারনেস রিগার্ডিং মাই ওন প্রবলেম। তো অ্যাওয়ারনেসের জায়গাটা কিন্তু তৈরি হবে না যদি না আমি নিজের সাথে নিজের সম্পর্কটাকে বেটার করি, যে আমার কি চলছে, আমি কি ফিল করছি, সেটা ওই রেসে দৌড়তে দৌড়তে হয় না। তো কখনো কখনো আমাদের রেগুলার জীবনে যদি একটু পজ বাটনটা আমরা টিপতে পারি, যেমন আমরা কোনো কিছু দেখার সময় একটু পজ করি, হ্যাঁ, সেটা হলে ভালো হয়। রিওয়াইন্ড তো করা যায় না, পজ যদি করা যায়, যে মেডিটেশন হেল্পস, রিফ্লেকশন হেল্পস, যে আমি নিজের মধ্যে নিজে একটু বসলাম, একটু আমার চিন্তা ভাবনাগুলো, ওই ছোটবেলায় আমাদের বলা হতো না যে ডায়েরি লেখো, ডায়েরি লেখার অভ্যাসটা ভালো, যে কোথাও একটা আমার থটসগুলোকে একটু জার্নাল করলাম। আজকাল তারও প্রচুর অ্যাপস বেরিয়ে গেছে। তো যারা বলবে যে আমার তো লেখার অভ্যাসই চলে গেছে, আমার আর হাতে লেখার অভ্যাসটাই নেই, তার জন্য অনেক অল্টারনেটিভস আছে, তো এইগুলো করলে ভালো হয়। চতুর্থ হচ্ছে নিজের একটা সোশ্যাল সাপোর্ট সিস্টেম সত্যিই থাকাটা খুব দরকার, এবং এমন সোশ্যাল সাপোর্ট সিস্টেম যারা কিন্তু আমার সাথে ভালো মন্দ, আমি বিশাল হোমরা চোমরা হওয়ার আগেও ছিল, আমি বিশাল হোমরা চোমরা হওয়ার পরেও আছে, মানে যাদের সাথে সম্পর্কটা কিন্তু কোনো কিছুর মানে কোনো শর্ত ভিত্তিক নয়, যে আচ্ছা আজ তোমার ভালো সময় চলছে তাই আমরা সঙ্গে আছি, তোমার খারাপ সময়ের দিন কিন্তু আমরা ছিলামই না। তো এই যে ব্যাপারটা, একটা সোশ্যাল সাপোর্ট সিস্টেম থাকাটা খুব দরকার। হ্যাঁ, তো এইগুলো মোটামুটি মেনটেন করলে মানুষ ভালো থাকতে পারে। আর লাস্ট যেটা, যে ওই কোনটা আমি সোশ্যাল মিডিয়ার জন্য করছি, ইমেজের জন্য করছি, সোশ্যাল ভ্যালিডেশনের জন্য করছি, আর কোনটা আমার সত্যি করে ভেতর থেকে ভালো লাগছে। একটা রেস্টুরেন্টে গিয়ে আমার বিরিয়ানিটা খাওয়াটা আমি এনজয় করলাম, নাকি বিরিয়ানির ছবিটা দিয়ে যে লাইকস কমেন্টসটা আসলো সেটা এনজয় করলাম। ওই সোশ্যাল মিডিয়ায় বাঁচতে বাঁচতে কোথাও গিয়ে নিজের ভালোবাসা, নিজের ফিলিংস, নিজের ভালো লাগা, এই সমস্ত থেকে ডিট্যাচড হয়ে যেও না। অর্থাৎ যেটা আমাদের সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন দেয় আমি সেটাকেই ভালোবাসবো, এমনটা নয়। আর নিজের খেয়াল রাখো, নিজের সাথে কথা বলো, এবং ওই বললাম যে দৌড়তে দৌড়তে কোথাও একটা গিয়ে পজ বাটনটা খুব জরুরি। যে নিশ্চাপ, না তুমি পালাবে, না তুমি ওটাকে নিয়ে গলায় মালা করে পড়বে। এই বাটনটা কোথায় আছে? ওই বাটনটা সাবস্ক্রাইবে নাকি? না, মজার কথা। তবে ম্যামের সাথে দারুণ আলোচনা হলো। আর আপনার কেমন লাগলো বলুন, এই খুব ভালো এই দুজনকে আপনি কেমন খুব লাগলো ভালো আপনার? হ্যাঁ, মনে হয় থেরাপিতে যাওয়া উচিত। না সে দরকার তো মনে হচ্ছে না, মনে দরকার হচ্ছে- মনে করলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। ম্যাম যেটা বললেন, আমরা শুরু থেকে আলোচনা করছিলাম যে প্লিজ নিজের মধ্যেকার বিস্ময়কে বাঁচিয়ে রাখুন, কারণ যতদিন আপনি বিস্ময় বেঁচে থাকবে ততদিন আপনার ভেতরে যে শিশুটা রয়েছে সেটা বেঁচে থাকবে। ওই যে বললাম, একটা ফুল ফোটার আনন্দ, একটা আম চুরি করে খাওয়ার আনন্দ, একটা শীতের সকালে একটু রোদ পোয়ানোর আনন্দ, এই জোনাকির পিছনে যে দপদপে আলোটা, ওটা দেখার আনন্দটাই আলাদা। বা ঘন্টার পর ঘন্টা এরকম কোনো বন্ধুর সাথে বাজে বকে যাওয়ার যে আনন্দ, দারুণ। এই যে মানবিক, এই যে হিউম্যান যে আনন্দগুলো, সেইগুলো থেকে দূরে চলে যাবেন না, এইগুলোকে বাঁচিয়ে রাখুন। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় রেমেডি। আর আমাদের একটুখানি আরেকটা আনন্দ দেবেন, বিশ্বাস করুন, সাবস্ক্রাইব করে দিন। আর এই এপিসোডগুলো এত খেটে আমরা করি, এত হাবি জাবি জিনিস সারাদিন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তার মধ্যে থেকে এই এপিসোডগুলো একটু শেয়ার করে দিন না। যে বন্ধু একটু মানসিক বিষয় নিয়ে বিপর্যস্ত রয়েছে, তাকে এটা পাঠান। আশা করি এই অ্যাওয়ারনেস পেয়ে তার অনেকটা লাইটার ফিল করবে, বা সে ডিসিশন মেক করতে পারবে যে তার এরপরে কি করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান এই এপিসোডটা কেমন লাগলো, এবং তার সাথে আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।